আম্মু, আমি রাফি ভাইয়া না তো। আম্মু আমাকে ছাড়ো, তুমি ভুল করছো। চুপ কর বেয়াদব, আমি বুঝি না। আয়নের মতো কণ্ঠ নকল করে কথা বলে লাভ নেই, চল আমার সাথে। আম্মু, আমি সত্যি আয়ান, রাফি ভাইয়া না। আমি ওনাকে বিয়ে করতে পারবো না। তুই যেই হোস না কেন, তোকে তো বিয়ে করতেই হবে। আম্মু ছাড়ো, রাফি ভাইয়ার কাজটা কিন্তু ভালো হচ্ছে না। ভাইয়া, তুমি আমার কণ্ঠ নকল আবার কেন করছো? দেখো, আমাকে ফাঁসাবে না। রাফির বাচ্চা, তোমাকে আমি খুন করব। মেজাজ গরম করবে না। বিয়ে খেলনা না যে যাকে তাকে বিয়ে করে ফেলবো। দেখো, তোমার সাথে বিয়ে হয়েছে, তুমি বিয়ে করো। আমার ঘাড়ে কেন চাপাচ্ছ? আমি সিনিয়র মেয়েকে বিয়ে করব না। আম্মু, হাত ছাড়ো। রাফি ভাইয়া, তুমি বিয়ে করলে আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে। বিয়েটা করে ফেলো, এভাবে বলো না। ভাইয়া প্লিজ, নাটক বন্ধ করবে? তুই নাটক বন্ধ কর। আয়ানের আম্মু আয়ানকে টেনে নিয়ে গেল। আয়ান কান্না করার মতো অবস্থা। রাফির দিকে তাকালে ভিলেন মার্কা হাসি দিল। আয়ানের আব্বু আম্মু আয়ানকে জোর করে বিয়ে দিয়ে দিল। আয়ানের চোখের কোণায় এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আয়ানের আম্মু আয়ানের গায়ে হাত দিতে আয়ান এক ঝটকায় সরিয়ে দিল। সবাই অবাক হয়ে গেল। আয়ানের আম্মু আয়ানের দিকে তাকাতে চমকে গেল। আয়ানের আম্মু বলে উঠে, আয়ান। না, আমি রাফি। আয়ান কথাটা বলে উঠে চলে গেল। আয়ানের আম্মু রেগে রাফিকে সজোরে থাপ্পড় মেরে বলল, এটা কি করলি তুই? ভালোই করছি। আমি বড় দেখে আমার ঘাড়ে যা ইচ্ছে চাপিয়ে দেবে আর আমি সেটাই চুপচাপ মেনে নেব নাকি? আমার এখন প্রেম করার বয়স। সিনিয়র মেয়েকে বিয়ে করে মানুষের সামনে হাসির পাত্র হব নাকি? অল্প বয়সী মেয়ে হইলে তাও মানাতো। রাফি, মুখে লাগাম দে, না হইলে। সত্যি বলতে আমার মুখ আটকায় না, তাই এত লাগাম দিয়ে লাভ নাই। রাফি কথাগুলো বলে শীষ বাজাতে বাজাতে চলে গেল। আয়ানের আব্বু হাত ধরে বলল, আয়ান, আমি জানি তোর অনেক রাগ হচ্ছে। তুই তো বুদ্ধিমান ছেলে। দেখ, বিয়েটা হয়ে গেছে, এখন তুই যদি নাও মানিস তাও নাবিলা তোর স্ত্রী, এটা তুই অস্বীকার করতে পারবি না। ছেলেরা রাজি না সেখানে বিয়ে করানো মানে কি? আপনাকে আগেই বলেছিলাম যে রাফি যদি রাজি না থাকে তাহলে বিয়ে করানোর দরকার নাই। বিয়াই, আমরা জানতাম না রাফি এমন কিছু করবে। সব ঠিক ছিল। সকালের দিকে ওই এমন কাহিনী করেছে, আয়ানের কণ্ঠ নকল করে। আয়ান সেজে আমাদের সাথে এসেছে। আমার মেয়েকে যদি এখন আয়ান না মেনে নেয় তাহলে বিষয়টা কেমন হয়ে যাবে? আমার একমাত্র মেয়ের জীবন নষ্ট করে ফেললাম। আপনাদের আমার ভালো লেগেছিল, আপনাদের ছেলেদের ব্যবহার ভালো লেগেছিল, বাট আসলে আপনারা যেমন যেমন রূপ দেখান আসলে তেমন মানুষ আপনারা। নদীর আব্বু আয়ানের আব্বু আম্মুকে অনেক ধরনের কথা বলতে লাগলো। আয়ান সহ্য করতে না পেরে বলে ওঠে, আঙ্কেল প্লিজ, একটু দয়া করে থামেন। যা ইচ্ছে বলে যাচ্ছেন। আমি কি একবারও বলছি আমি আপনার মেয়েকে মেনে নেই? আমি এতটা বাচ্চা না যে বিয়ে করার পরও নিজের স্ত্রীকে অস্বীকার করব। আপনার মেয়ে যদি কালো, মোটা, বিচ্ছিরিও দেখা যায়, তারপরও সেই আমার স্ত্রী, তাকে মেনে নিতে আমি বাধ্য। প্লিজ আর বাজে কথা বলবেন না। আপনার মেয়ে আমার সিনিয়র, আমার এইসব আসে যায় না। আমার রাগ হচ্ছে। আম্মুকে বারবার বললাম আমি আয়ান, আম্মু বিশ্বাস করলো না। তুই তো জানিস রাফি, অনেকবার তোর মতো বয়স করে এমন কথা বলে। বুঝার উপায় নেই, তোদের দুজনকে সেম দেখা যায়, সবসময় বুঝাই যায় না। আচ্ছা, এইসব সাবজেক্ট বাদ দেন, ভালো লাগছে না আর এইসব কথা শুনতে। আমি একটু বের হব আম্মু। ওনাকে নিয়ে বাসায় যাবে নাকি আমাকে সাথে না গেলে হবে না? বৌমাকে অনুষ্ঠান করে নিয়ে যাব। আপাতত বৌমা এখানেই থাকবে, আমাদের বাসায় যাওয়ার আশা করবে ফ্রি সময় পেলে। আজব কথা তো, অনুষ্ঠান ছাড়া কেন বিয়ে করালে? আমার বউ এখানে রেখে যাব না? নদী, এখানে থাকবে তুমি, আসা যাওয়া করো। অফিস এখান থেকে কাছে, তোমাদের ওইখান থেকে 1 ঘন্টা লেগে যাবে, তার থেকে এখানে থাকা ভালো। আর আজকে কাউকে বাসায় যাওয়া লাগবে না, এখানে থাকো। বেআইবেন, এখানে থেকে যান, সবাই মিলে আড্ডা দেওয়া যাবে। নদী, আয়ানকে নিয়ে রুমে যাও।
আয়ান নদীর পিছন পিছন যেতে লাগলো। নদীর সিঁড়ি বয়ে সোজা ওর রুমে চলে গেল। আয়ান নদীর রুমে ঢুকে দেয়ালে একটা মেয়ের ছবি দেখে চমকে গেল। আয়ান মনে মনে ভাবতে লাগলো, ধ্যাত, এইসব মনে কি চিন্তা নিয়ে আসিস? বিয়ে করে ফেলছস। ওই ছবি মায়াডার উপরে ক্রাশ খেয়ে লাভ নাই। বাট এই মেয়ে ছবি এখানে কেন? নিশ্চয়ই এমনি লাগিয়ে রাখছে। আয়ান কথাগুলো ভাবছিল, তখন নদী বলে উঠে, ও সরি, আপনি তো অনেকক্ষণ ধরে ঘুমটা দিয়ে রাখছেন। ঘুমটা কি খুলবো? হ্যাঁ শিওর। আয়ানের হাত কাঁপতে লাগলো। নদী আয়ানের হাত কাঁপা দেখে কিছু বলল না। আয়ান অনেক সাহস নিয়ে ঘোমটা খুলে ফেলল। আয়ানের ফোন বেজে উঠলে নদীর দিকে না তাকিয়ে ফোন বের করে রিসিভ করে বারান্দার দিকে চলে গেল। আয়ানও কথা বলতে লাগলো। অনেকক্ষণ কথা বলে রুমে আসলে আয়ান দেখে নদী নাই। আয়ান খাটের উপরে বসে ফোনে ফেসবুকিং করতে লাগলো। ওয়াশরুমের দরজা খোলার শব্দ শুনে আয়ান সামনের দিকে তাকাতে আয়ান দাঁড়িয়ে গেল। নদী আয়ানকে বলল, কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে গেলে কেন? আপনি কি পড়ি নাকি অন্য কিছু? আমার বউ কোথায়? কি বলো? আমি তো নদী, তোমার বউ, যাকে বিয়ে করলে। কি বলেন? কি বললাম আবার? যাও ফ্রেশ হয়ে নাও। নদী কথাগুলো বলে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলে হেয়ার ড্রাই করতে লাগলো। আয়ান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে বের হইলে নদী আয়ানকে বলল, তুমি আমাকে বউ হিসেবে মানো না, তাই না? আমি জানি, আমি তোমার সিনিয়র। আমি বিয়ে করতে রাজি ছিলাম না। আব্বু আম্মু তোমাদের ফ্যামিলির সাথে থেকেছে, তাদের তোমাদের অনেক ভালো লাগে, আর আমি বাবা মায়ের বিরুদ্ধে কিছু করতে পারি না। নদীর কথা শুনে আয়ান বলে উঠে, আপনি অনেক চুপচাপ শান্ত, তাই না? তুমি কিভাবে বুঝলে? আপনার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে এতক্ষণ একটা ঝগড়া লেগে যেত। কেন, ঝগড়া লাগার মতো কি হইলো? প্রথমত আপনারা হাই লেভেলের মানুষ। দ্বিতীয়ত আমার ভাইয়া আপনাকে নিয়ে অনেক কথা বলছে। অন্য কোনো মেয়ে হইলে বলে উঠতো তোর কোনো যোগ্যতা নাই আমাকে বিয়ে করার। আরও অনেক কিছু বলতো। সবাই কত ধরনের কথা বলল, অথচ আপনি চুপচাপ বসেছিলেন। বড়দের মাঝে কথা বলতে হয় না, তাই বলি নাই। বাট তুমি এখন আমাকে সব বলতে পারো। আমাকে যদি না মেনে নাও বলতে পারো, মনের ভেতর কোনো কিছু চেপে রেখো না। এই যুগে আবার কে এইসব দেখে? আমি মানি, আমার আব্বু আম্মু কখনোই আমার খারাপ কিছু করবে না। সব সময় বাবা মায়ের উপরে ডিপেন্ড থাকা লাগে না। আচ্ছা, আপনি তাহলে অফিস সামলান। হুম। এত নরম ঠান্ডা মেয়ে কেমনে কি করে? ওইসব রাখো, আসল কথায় আসো। তুমি কি আমাকে মেনে নিতে পারছো না? বউ হয়ে গেছেন না, মেনে নেওয়ার কি আছে? তাও ভেবে দেখো। ভেবে দেখছি, ভাবা লাগবে না। কিছু খাবে? গ্লাস ঠান্ডা পানি খাইলে ভালো লাগতো। কোল্ড ড্রিঙ্কস খাবে? তাহলে তো আরো ভালো হবে। নদী আলমারির সাইডে গিয়ে বসে পড়ল। কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে আয়ানের কাছে এগিয়ে দিলে আয়ান অবাক হয়ে গেল। মিনি ফ্রি রাখছেন ওইখানে? হুম, কাউকে বলো না। আমরা 3 বোন ছাড়া কেউ জানে না। আব্বু আম্মু ঠান্ডা কিছু খেতে দেয় না, ঠান্ডা লাগবে দেখে। আপনার সিক্রেট জায়গা দেখে ফেললাম। আপনাকে ব্ল্যাকমেইল করা যাবে। ব্ল্যাকমেল করবা কেন? আমার হাজবেন্ড যেহেতু, সেখানে আমার সবকিছু আস্তে আস্তে জেনে যাবে। তোমার কাছে কিছু লুকোনোর দরকার নেই তো। তাই তা কয়টা রিলেশন করেছেন? এখনো কি রিলেশন করেন? 1000টা বয়ফ্রেন্ড আছে। 1000-এর ভেতরে সামনে 1 কেটে দাও। আয়ান অবাক চোখে তাকিয়ে বলল, 999টা বয়ফ্রেন্ড! আল্লাহ, এত বয়ফ্রেন্ড কিভাবে বানালেন? আয়ানের কথা শুনে নদী ভ্রু কুচকে তাকাই বলে, থাক, লাস্টের শূন্যগুলো বুঝিয়েছি। আরে, আপনি তো বললেন ফার্স্টের 1 কেটে দিতে, তো একবার দিলে 999টা থাকে। দূর, আমি ওইটা বুঝাই নাই তো। আমি শূন্যগুলো বুঝিয়েছি। যান যান, ধরা পড়ছেন, এখন মিথ্যা বলে লাভ নাই। নদী আয়ানকে বুঝতে লাগলো। আয়ান নদীকে আরো পচাতে লাগলো। নদী এক প্রকার কান্না করে দিয়ে বলতে লাগলো, আমি কখনোই রিলেশন করি নাই। আমাকে মিথ্যা অপবাদ দিও না। আয়ান নদীকে কান্না করতে দেখে তাড়াতাড়ি করে নদীকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আরে বাবা, আমি মজা করছি তো, কান্না করেন না। আমি বুঝতে পারছি, আমি মজা করে বলছিলাম। আমাকে মিথ্যা অপবাদ কেন দিলে? আরে বাবা, সরি। নদী আয়ানের শার্ট দিয়ে নাকের পানি চোখের পানি মুছতে লাগলো। আয়ান নদীর কাণ্ড দেখে ফিক করে হেসে দিল। নদী বাচ্চাদের মতো করে তাকালে আয়ান হাসি থামাতে পারল না। আয়ান বলতে লাগলো, আপনাকে অনেক কিউট লাগছে।
তুমি অনেক ফাজিল। বউয়ের কাছে একটু ফাজিল না হইলে হবে? আয়ান নদীর দুইজন হুট করে দেখে আয়ান নদীকে জড়িয়ে ধরে আছে। আয়ান লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে ছেড়ে দিল। নদীও লজ্জা পেয়ে গেল। দুইজন একে অপরের দিকে তাকালো। আয়ান কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ধুর, আপনি তো আমার স্ত্রী, আপনাকে ধরতে কিসের লজ্জা? আয়ান কথাটা বলে নদীকে টান দিয়ে নিজের কাছে টেনে নিয়ে আসলো। নদী লজ্জায় মাথা নিচু করে রাখলো। আয়ান নদীর গালে কিস করে দিলে নদী লজ্জায় ঘুরে উঠল। আয়ান টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিল। পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে ঠোঁটের স্পর্শ পেয়ে নদী কেঁপে উঠল। আয়ান সামনের দিকে ঘুরিয়ে গলায় নাক ডুবিয়ে দিলে নদীর ফোন বেজে উঠলে নদী তাড়াতাড়ি করে বলে উঠে, কাল এসেছে। ওকে রিসিভ করেন। আয়ান ছেড়ে দিলে নদী বিছানার উপর থেকে ফোনটা হাতে নিয়ে বলল, আমার ছোট বোন কল দিয়েছে। ওকে রিসিভ করেন। নদী ভিডিও কল রিসিভ করলো। নদীর বোন নুরি বলে উঠে, আপু কেমন আছো? জিজু কোথায়? সামনে আছে। তুই আর তুলি কখন আসবি? সন্ধ্যা হয়ে যাবে যেতে যেতে। সাবধানে আয়। দুলা ভাই কোথায়? ফোনটা দাও। ওয়েট আয়ান, তোমার সাথে আমার বোন কথা বলবে। আয়ান নদীর পিছনে দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম শালিকা। ওয়ালাইকুম আসসালাম। দুলা ভাই? বাহ, কি ওর দুলা ভাই। আমি তো ভাবছি আপুর বিয়ে হইলো ভুড়িওয়ালা টাকওয়ালা, মুখে গোপ আছে, দাঁতগুলো বড় বড়, একটা চোখ তেরা। নুরি কথাগুলো বলে হাসতে লাগলো। আয়ানও হাসতে লাগলো। নদী দুইজনের দিকে তাকালে দুইজন বলে উঠে, সরি আপু, তুমি তো আপু আমার ওপর নির্ভরশীল, এই আর কি। তোমার তো ছেলে কেমন দেখাই যায়, দেখার দরকার নেই, আব্বু আম্মু যা বলবে তাকে বিয়ে করে নেবে, তাই আর কি। আমরা দুজন এটাই ভাবছি। চুপ কর, দুইজন বাসায় আয়, তোদের খবর আছে। আয়ান তুমি? তুলি, তুমি? দুলা ভাইকে চেনো নাকি আপু? আমার ফেসবুক ফ্রেন্ড। তুমি বড় অপুর হাজবেন্ড? ইয়ে মানে বিয়ের দাওয়াত তো দিলে না। তুমি না বললে তোমার বড় ভাইয়ের বিয়ে? বাটপার কোথাকার। তুলি বাসায় আসো, তোমাকে আমি ব্যাপারটা বুঝিয়ে বলে বোঝাবো। জাস্ট শাট আপ। আয়ান, তুমি আমাকে মিথ্যা বলেছো। দেখ, তুমি এমনভাবে রাগ দেখাচ্ছ মনে হয় তুমি আমার গার্লফ্রেন্ড ছিলে, তোমাকে না জানিয়ে বিয়ে করছি। আয়ান, আমি সেটা বলিনি। তুমি আমার বেস্ট ফ্রেন্ড। বলো, তুমি আমার বেস্ট ফ্রেন্ড বলো। সেখানে তুমি কিভাবে আমাকে মিথ্যা বলো? আমি তোমাকে মিথ্যা বলি নাই। চুপ, একদম চুপ। আমার সাথে একদম কথা বলবে না। বাই। সব জায়গা থেকে আমি ব্লক করে দিচ্ছি। তুলি কথাটা বলে কল দিল। আয়ান ঠাস করে খাটের উপরে বসে পড়ল। নদী বলে উঠে, তুমি আমার বোনের বেস্ট ফ্রেন্ড। হুম। ওই তো, তাহলে তোমাকে ভালোবাসে। ধ্যাত, না, আমরা জাস্ট ফ্রেন্ড, এর বাহিরে কিছু না। না, ও তোমাকে ভালোবাসে আয়ান। তুমি রিলেশন পছন্দ করো না, তাই তোমাকে বলে নাই। কি বলেন? আমি তো তোকে ফ্রেন্ডের নজরেই দেখি। আমরা তিনজন একে অপরের সব কিছু শেয়ার করি, বাট ওই তোমাকে কখনোই দেখায় নাই। তুমি নাকি ছবি দাও না, ভিডিও কলে যতটা কথা হয়েছে শুধু। আয়ান ভ্যাবাচেকা খেয়ে গেল। আয়ান বলে উঠে, আমি এখন কি করব? আমি আগে জানলে না হয় এক ব্যাপার ছিল, বাট এখন তো আমি আপনাকে বিয়ে করেছি, আমি তো আপনাকে ছাড়তে পারবো না। আমাকে ছেড়ে দিও। আমার বোন অনেক কষ্ট পেয়েছে। আমি কারো কষ্টের কারণ হব ভাবতেও পারি নাই, তাও আবার আমার ছোট বোনের। ধ্যাত, এখানে আমার আর আপনার কি দোষ? আর এমনিতে আমি ওকে ওই চোখে দেখি নাই। আমি অত কিছু জানি না, যতটুকু হয়েছে হয়েছে। আর আমাদের মাঝে সম্পর্ক ঘনিষ্ঠর দিকে না নিয়ে যাওয়াই ভালো। মানে কি? আপনি কি আমাকে ডিভোর্স দিবেন নাকি? কি? মাথা ঠিক আছে? আমি আপনাকে ছেড়ে দিব না। আমি আপনাকে স্ত্রী হিসেবে মেনেছি আর আপনাকে ভালোবাসবো। আপনার সাথে সারা জীবন একসাথে পথ চলবো। আমি চলবো না, সেখানে তুমি কিভাবে আমার সাথে সংসার করবে? আমি আমার দুই বোনকে ছোট থেকে বড় করছি, সেখানে আমি কিনা আমার বোনের মনে কষ্ট দেব? অসম্ভব। নদী, দেখো, এমনিতে আমি তোমার বড়, আর আমার বোন আমার থেকে 1000 গুণ সুন্দর। আমার বোন সব দিকে পারফেক্ট।
আয়ান নদীর কথা শুনে রেগে ওর দুই বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে, মাথা খারাপ হয়ে গেছে? আমি কি আপনার রূপ দেখে আপনাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি নাকি? আমি তো আগে আপনাকে দেখি নাই। আপনাকে আমি নিজের মন থেকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। তার মানে আপনি আমার মৃত্যুর আগ পর্যন্ত স্ত্রী থাকবেন। তার আগে বা পরে কাউকে আমার লাইফে আসতে দিব না। তোমরা তো ভালো ফ্রেন্ড, একে অপরকে এত বিশ্বাস করার পরেও কেন ভালোবাসতে পারবে না? দেখো, তোমাদের বিয়ে হইলে তোমাদের দুজনকেই সুন্দর মানাবে, আর ভালোবাসা এমনিতেই হবে। জাস্ট শ্যাট আপ। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আমি বুঝেছি, তুমি তোমার ফ্যামিলি আর আমার ফ্যামিলির কথা ভাবছো, তাই না? আরে ভেবো না, আমি তোমাকে এমনভাবে ডিভোর্স দিব সবাই ভাববে আমি দোষী। আর ইউ ক্রেজি? হ্যাঁ, আমি পাগল, বুঝতে পারছো? ছাড়ো। নদী কথাগুলো বলে টেবিলের উপর থেকে ল্যাপটপ নিয়ে খাটে বসে কাজ করতে লাগলো। আয়ান নদীর দিকে তাকিয়ে আছে। আয়ান রেগে বলে উঠে, বালের জীবন আমার। যার যেমন ইচ্ছে মন চাইবে আমাকে নাচাবে, আবার যার মন চাইবে ছুঁড়ে মারবে। আয়ান রেগে বের হয়ে গেল। নিচে গেলে দেখে সবাই হাসাহাসি করছে। আয়ানকে দেখে আয়ানের আম্মু বলে, কিরে আয়ান, কোথায় যাস? জাহান্নামে চাই। আবার কি হলো? বৌমাকে তোর পছন্দ হয় না নাকি? কপাল খারাপ আমার, তাই যত ঝামেলা আমার সাথে হয়। আয়ান কথাটা বলে বাসা থেকে বের হয়ে গেল। আয়ানের আম্মু আয়ানকে ডাকতে লাগলো। আয়ান কারো কোনো কথা না শুনে চলে যায়। 3 দিন পর আয়ান বাসায় এসেছে, সদর দরজা নক করলো। দরজা নক করতেই ভুয়া এসে দরজা খুলে দিল। আয়ান ভিতরে গেলে দেখে সবাই বসে আছে। আয়ানকে দেখে নদী বলে উঠে, আয়ান, 3 দিন কোথায় ছিলে? কাজ ছিল। একবার আমাদের জানিয়ে যাবে না? আব্বু, কিছু টাকা লাগবে। কিসের জন্য? সফরে যাব। কলেজ থেকে যাবি নাকি? না, বন্ধুরা মিলে যাব। নতুন বিয়ে হয়েছে, বৌমাকে নিয়ে হানিমুনে যাবি? আমি টিকিট কেটে রাখবো, সকালে বের হবি। যেতে পারবো না, আমার অত সময় নাই। আয়ান, আপনি দয়া করে আমার ব্যাপারে কথা বলবেন না। আপনার কোনো কথা শোনার আমার কোনো ইচ্ছে নাই। বিয়াই, এইটা কেমন ব্যবহার করছে? আমার মেয়ের সাথে যদি এমন ব্যবহার করে তাহলে তো আমার মেয়ের থাকায় কঠিন হয়ে যাবে। কি রায়ান, কেমন লাগছে? সিনিয়র মেয়ে, মজা না? ভাইয়া চুপ কর, তোমার মতো মানসিকতা আমার না, বুঝতে পারছস? তাহলে এত রেগে আসোস কেন? কেন? আমি রেগে কথা বলছি জন্য যে আমার বউয়ের উপরে রেগে কথা বলছি, এইটা ভাবা বোকামি। আমার ভাগ্য উপরে রাগ হচ্ছে আমার, বুঝতে পারছো? আই এম সরি আয়ান, আমি এখানে এসে বিষয়টা জানতে পারি যে কেমন কি হয়েছে। আসলে তোমার দোষ নেই। আব্বু, আমার টাকা লাগবে, দিবে নাকি না? সফরে যেতে হবে না, বাসায় থাক। আর কলেজে যাস না, ক্লাস কে করবে? সামনে পরীক্ষা আছে। দিবা না নাকি? দিব। আয়ান আর কিছু না বলে রুমে চলে গেল। নদী সিঁড়ি বয়ে সোজা আয়ানের রুমে চলে গেল। রুমে গেলে দেখে আয়ান খাটের উপরে পা ফ্লোরে উপরে রেখে বসে আছে। এক নজরে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। নদী আয়ানের পাশে বসে কাঁধে হাত রাখতে আয়ান এক ঝটকায় সরিয়ে দিল। রাগ করে আছো? দেখো, তুমি এইভাবে 3 দিন রাগ করে চলে গেছিলে, ফোনটা বন্ধ করে রেখেছিলে, অনেক টেনশন হচ্ছিল সবার। প্লিজ আমার উপরে রাগ করে চলে যেও না কোনো জায়গায়। আমি মোটেও ভালো মেয়ে না, আমাকে নিয়ে সংসার করলে কোনোদিনও সুখী হবে না। কেন হবে না সুখী? নদী আয়ান দরজার দিকে তাকিয়ে নুরির দিকে তাকালে নুরি ভিতরে এসে বলে, হচ্ছেটা কি? তুমি দুলাভাইকে এসব কি বোঝাচ্ছ? তুমি শান্ত ভদ্র নম্র একটা মেয়ে, তোমাকে যে বিয়ে করবে সে সুখে থাকবে, সেখানে তুমি আয়ন ভাইকে এসব কি বোঝাচ্ছ? তুই চুপ কর। তোর বোন হয় তাই তোর কাছে আমি ভালোই হব, বাট আমি স্ত্রী হিসেবে মোটেও ভালো না। নরি, একটা কথা বলবে? কি? ধরো তুমি বিয়ে করছো, তোমার হাজবেন্ডকে তোমার প্রিয় কোনো এক মানুষ ভালোবাসে, কিন্তু তোমার হাজবেন্ড তোমাকে ভালোবাসে। তুমি কি তোমার হাজবেন্ডকে তোমার প্রিয় মানুষের জন্য ছেড়ে দিবে? তোমার হাজবেন্ডের ভালোবাসার কোনো মূল্য কি তোমার কাছে থাকবে না? এইসবের মানে কি? আমার হাজবেন্ডকে কে আমি অন্য কাউকে দিব? আমাদের বিয়ে হয়ে গেছে, সো আমার হাজবেন্ড আমার সারা জীবন পথ চলার সঙ্গী। আমার স্বামী ভালো হইলেও আমি কেন অন্য কাউকে দিতে যাব? যত আমার প্রিয় হোক, স্বামী ভাগ কাউকে দেওয়া সম্ভব না। বাট এসব প্রশ্ন কেন করছেন?
এমনি জানতে ইচ্ছে হইল। এই ওয়েট, নুরি কিছুক্ষণ ভেবে অবাক চোখে তাকিয়ে বলে, তার মানে আপু তুমি আমাকে জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করছো তুলি আপুর জন্য? নুরি চুপ কর, তুলি শুনে ফেলবে। তুমি তাহলে বুঝতে পারছো এখন। তুমি বলো আমার এখন কি করা উচিত। আমি তোমার বোনকে বোঝাতে পারছি না আমি তোমার বোনের সাথে সারাটা জীবন থাকতে চাই। তুলি আমার বেস্ট ফ্রেন্ড, এইটা তার বাহিরে আমি ওকে অন্য নজরে দেখি না। তাও তোমার বোন বুঝতে চায় না। আপু, নিজের স্বামীকে বোনের জন্য ছেড়ে দেওয়ার কোনো মানেই হয় না। দেখো আপু, ছোটবেলা থেকে দেখেছি আমাদের জন্য নিজের সব স্বপ্ন আশা ছেড়ে দিয়েছো, সব কিছু ভাগ দিয়েছো, বাট শেষমে নিজের হাজবেন্ডও। এত ভালো মানুষকে অসহ্য লাগে। পাগলামি করবে না ভাইয়া, ওর কোনো কথাই শুনবেন না। ও মোটেও খারাপ মেয়ে না, ও অনেক ভালো। আমরা দুই বোন দুষ্টু আছি, কিন্তু আপু একদম আমাদের মতো না। ওর লাইফে কোনো পুরুষ নেই। ওকে অনেকেই প্রপোজ করতো, তুলি আপু সবাইকে শিক্ষা দিয়ে দিত। আমি জানি, বাট তোমার বোন আমাকে জোর করে ডিভোর্স দিতে চাচ্ছে। সবাইকে বলে না পাকনামি বের করে দেবে। আর তুলি আপু নিজের বোনের সংসার ভেঙে নিজের সংসার করবে নাকি? পাগল হয়ে গিয়েছে। ধ্যাৎ, এই জন্যই আমার মেজাজ বড় ভাই আপুর কাজে। নুরি রেগে বের হয়ে গেল। নদী বলে উঠে, তুমি নুরিকে কেন বললে? এটা যদি তুলি জানে কতটা কষ্ট পাবে। নদীর কথা শুনে আয়ান রেগে বলে, নদী বয়সের বড় হইতে পারো, বাট তুমি মোটেও বুঝতাম না। তুমি কোম্পানি কিভাবে চালাও আমি তো এটাই বুঝতে পারছি না। একটা কথা মাথায় রাখবে, এই দুনিয়াতে সবাই স্বার্থপর, কেউ নিজের স্বার্থ ছাড়া বুঝে না। তোমার বোন সবাই স্বার্থপর, তাই নিজের কথা বলো। আয়ানের কথা শুনে নদী রেগে সজোরে থাপ্পড় মারল। আয়ান গালে হাত দিয়ে নদীর দিকে তাকাতে নদী কাঁপতে কাঁপতে কিছু বলবে, আয়ান সাথে সাথে আরেক হাত দিয়ে ইশারা করে থামতে বলে। আয়ান ওয়াশরুমে চলে গেল। নদী কান্না করতে লাগলো। নিজের হাতের দিকে তাকিয়ে রাগে হাত খাটে ঘুষি মারলে হাতে ব্যথা পেল। আয়ান গোসল করে তোয়ালে পরে বের হইলে নদী আয়নের দিকে তাকিয়ে বলতে লাগলো, আয়ান, আই এম সরি, আমি তোমাকে মারতে চাই নাই। আমার বোনদের নিয়ে কেউ কিছু বললে আমার সহ্য হয় না। নদী কান্না করতে করতে আয়ানকে পিছন থেকে জড়িয়ে ধরলে আয়ান সরিয়ে দিয়ে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে পরতে লাগলো। নদী পা ধরতে যাবে, আয়ান সরে গিয়ে আয়ান খাটে বাম পাশে শুয়ে পড়ল চোখ বন্ধ করে। নদী আয়ানের পাশে বসে হাত ধরে বলতে লাগলো, আয়ান প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আয়ান কথা বলো না, আমাকে তুমি মারো। আয়ান তাও এইভাবে চুপ করে থেকো না। নদী আয়ানের হাত ধরে মারতে যাবে, আয়ান এক ঝটকায় সরিয়ে দিয়ে কোলবালিশ নিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। নদী টানলে আয়ান ওর দিকে ঘুরল। সন্ধ্যার দিকে আয়ানের ঘুম ভাঙলে আয়ান উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে টেবিলের সামনে বসে পড়তে লাগলো। 8টার দিকে পড়া শেষ করে আয়ান ফোনে কথা বলতে বলতে নামতে লাগলো। আয়ানকে দেখে আয়ানের আম্মু বলে, আয়ান, বলো আব্বু। তুই কোথাও বের হচ্ছিস নাকি? ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাব, সকালে ওরা ট্যুরে যাবে। তুমি তো আর যেতে দিলে না। ওকে যা, বেশি রাত করিস না। রাতে বাসায় আসবো না, ওদের সাথে থাকতে হবে। মাথা খারাপ নাকি? আমাকে আসতে না দিলে আমি কিভাবে আসব? আমি তো আর ওদের সাথে ট্যুরে যাচ্ছি না, তাই না? সাগর, সোহাম, রাকিব যাবে নাকি? রাকিব আমার জন্য যাবে না, সাগর সোহাগ ওরা যাবে। সাগর কি জানে আমি তোমার শালিকা হই? না। কিরে, তুই কি তুলিকে আগে থেকে চিনোস নাকি? হ্যাঁ চিনি। আগামীকাল কি কলেজে যাবে? হুম। কলেজ ছুটি হলে আমাদের বাসায় তো যাবে, তাই না? না, কেন? শ্বশুর বাড়ি এত ঘন ঘন যেতে হয় না, তাই। তুমি এত রেগে আছো কেন? আমি তো তোমাকে সরি বললাম। আমার কি রাগ করার কোনো অধিকার নেই নাকি? তোমাকে রাগ করতে না করছে কে? তোমাদের যা যেমন ইচ্ছা হয় রাগ করো, আমি কি না করছি? বিশ্বাস করো, তোমার ব্যবহারে আমি খুব অবাক হচ্ছি। তোমার বাসায় এই প্রথম আসলাম, আর তুমি আমার সাথে এমন ব্যবহার করছো। সত্যি, আগে জানলে কখনোই তোমার বাসায় আমি পাও রাখতাম না। আয়ান তুলির কথাই কিছু বলল না, চলে গেল। তুলি বলে উঠে, আপু আম্মু, আমি বাসায় যাব। ওর সাহস কি করে হয় আমার সাথে এরকম ব্যবহার করার? আমি ওর বাসায় প্রথম এসেছি, আর ও আমার সাথে দুর্ব্যবহার করছে। ওর বাসায় জীবনেও আর আসবো না। তুলি মামুনি, রাগ করো না। বুঝতে পারছি না এমন কেন করছে। ওই তো এমন করে না। আমার জন্য এমন করছে। আমি এ বাসায় এসেছি, ওর ভালো লাগছে না।
ছি, ভাবতে নিজের উপরেই ঘৃণা হচ্ছে। মানুষ দেখে কখনোই চেনা যায় না। তুলি কথাটা বলে বের হয়ে গেল। নদীর আব্বু রেগে গিয়ে বলল, আয়ান খুব বাড়াবাড়ি করছে। আমার ভুল হয়েছে এই বাড়িতে আত্মীয়তা করা। আমার মেয়েটার লাইফটা নষ্ট করে দিলাম। ভালো মানুষের কপালে দুঃখ থাকে। আমাকে ক্ষমা করে দিস মা। আমি শেষমেশ একটা ভুল সিদ্ধান্ত নিয়েছি। আব্বু, তোমার কোনো দোষ নাই আব্বু। আয়ানকে তুমি ভুল ভাবছো। আয়ানের রাগ করার অনেক কারণ আছে। আব্বু, দয়া করে ওকে ভুল বুঝো না। তোর চোখে শত্রুরাও তোর কাছে ভালো হয়। চল বাসায় যাবি। নদীর আব্বু রেগে নদীর সবাইকে নিয়ে বের হয়ে গেল। আয়ানের আব্বু আম্মু আটকানোর চেষ্টা করলো, কিন্তু কোনোভাবে নদীর আব্বু শুনল না। আয়ানের আব্বু রেগে আয়ানের আম্মুকে বলল, সব দোষ তোমার। ছেলেকে মাথায় আরও তুলো। আজ দেখো কতটা অপমানিত হতে হচ্ছে। ওকে কি দোষ দিব? তোমার ছেলে এমন ব্যবহার করছে যে কেউ কষ্ট পেয়ে এমন ব্যবহার করবে? ওই মেয়েটার জীবনটা আমরা শেষ করে দিলাম। তোমার ছেলে জীবনে বড় ভুল করেছে। ওই রকম ভালো মেয়ে জীবনে পাবে না। তুমি শান্ত হও, আয়ান আসলে আমি বুঝিয়ে বলবো। কি বুঝবে? হ্যাঁ, ও কি বোঝার মানুষ? ও নিজে যা ভাবে ওটাই সঠিক। ও আগের মতো একদম নাই। এই রাফি ওকে খারাপ বানাইছে। ওর মতো ব্যবহার হয়ে গেছে। যাক বাবা, আমি কি করলাম? তোমার ছেলে আমার সাথে নাকি সেই তো নিজের মতো থাকে। আমার কথা ওই শুনবে তোমাদের মনে হয় নাকি? আমার দোষ দেবে না তো? আয়ানের আব্বু রেগে রাফিকে থাপ্পড় মেরে চলে গেল। রাফি গালে হাত দিয়ে বলে, হায় রে কপাল, সেই দিন কেন যে বিয়েটাই করলাম না। আয়ান কি বোকা! এত সুন্দর বউ, তার বড় লোক, সেই বউকে নাকি এভাবে অবহেলা করে। আমি যদি একবার ওর চেহারা দেখতাম তাহলে তো আমি বিয়ে করে নিতাম। আমি সিনিয়র ভেবে ভাবছিলাম বয়স্ক মহিলাদের মতো হবে। এখন তো দেখি ডানা কাটা পড়ি। ওই রকম বউ পাইলে তো ঘর থেকে বেরিয়ে হইতাম না। আমার ভাইটাও কিচ্ছু বোঝে না। আমাকে কিছু একটাই করতে হবে। যেভাবেই হোক দুইটাই জিনিস আমার করে নিতে হবে। বাট কিভাবে নিব আইডিয়া বের করতে হবে। রাফি কথাগুলো বলে ভাবতে ভাবতে রুমে চলে গেল। আয়ান এই দিকে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। সকালে বাসায় ফিরলে আয়ানের আব্বু আয়ানকে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। আয়ান চোখ নিচের দিকে রেখে দিলে আয়ানের আব্বু বলে, আমরা মানছি আমরা ভুল করেছি, না বুঝে তোর বিয়ে দিয়েছি। তাই বলে তুই ওই মেয়েটাকে এভাবে কষ্ট দিবি? এমনটা দয়া করে করিস না। তোর আমি পায়ে ধরি। এত ভালো মেয়ের মনে আঘাত দিয়ে জীবনেও সুখী হতে পারবি না। আব্বু, কি করছো? প্লিজ বাপ, তুই নদীকে কষ্ট দিস না। নদীর আব্বু অনেক রেগে গেছে। জানি না উনি আরও রেগে গেলে কি হবে। উনি রেগে যাবে না কেন? এত ভালো মেয়েটাকে কষ্ট পেতে দেখলে যে কোনো বাবার মনে আঘাত লাগবে। বাপ, তুই যা নদীর কাছে। ও তোর বয়সে বড়, এটাই কি সমস্যা? নদী তো দেখতে মাশাল্লাহ। আব্বু, আমার নদীকে নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যা অন্য জায়গায় আছে। আচ্ছা, আমি কলেজে যাব। আয়ান সোজা রুমে চলে গেল। রুমে গিয়ে বাইকের চাবি রেখে রেডি হতে লাগলো। রেডি হয়ে চাবি নিয়ে বের হয়ে গেল। নিচে গেলে আয়ানের আম্মু কিছু বলার আগেই আয়ান বের হয়ে গেল। সোজা বাইক নিয়ে কলেজে চলে গেল। কলেজের ভিতরে গেলে দেখে রাকিব দাঁড়িয়ে আছে। আয়ান গিয়ে রাকিবের সাথে ক্লাসে চলে গেল। কলেজ ছুটি হইলে আয়ান রাকিবকে বলল, বিকালে তাহলে দেখা হচ্ছে। ঠিক আছে, যা। আজকের ম্যাচটা না হয় পারলে মান সম্মান থাকবে না। আজকের ম্যাচটা না পারলে মান সম্মান থাকবে না। আজকে আমার ফ্যামিলির মানুষ, আমার কাজিনেরা সবাই দেখবে। হেরে গেলে তোর মুখ উজ্জ্বল হবে। যা শালা, নিজের ফ্যামিলিকে তো বলস নাই। বললে ভালোই হইতো। আমি কি পাগল যে সবাইকে বলে বাস খাবো? খেলার ভিতরে হার জিত আছে। চালাক, যা। থাক, বাসায় গিয়ে লম্বা ঘুম দিব। সারা রাত ঘুমাই নাই। দুইজন দুইজনের বাইক নিয়ে বের হয়ে গেল। আয়ান সোজা বাসায় গিয়ে রুমে চলে গেল। হঠাৎ করে রাফিকে আয়ানের মতো সেজে যেতে দেখে আয়ানের কিছুটা খটকা লাগলো। আয়ান ওইদিকে পাত্তা না দিয়ে রুমে চলে গেল। আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে গোসল করতে চলে গেল। গোসল করে আয়ান ঘুমিয়ে গেল। বিকালে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইক নিয়ে বের হয়ে গেল। রাকিব আয়ানকে আসতে দেখে বলল, ভাই বেঁচে আছোস? ধ্যাত, বুঝতে পারি নাই, চল। আয়ানদের টিম নিয়ে যেতে লাগলো। আয়ান মুখে মাস্ক পরে আছে। রাকিব ও টিমরা বলতে লাগলো, আমাদের মতো সবাইকে জানিয়ে দিলে তোকে এভাবে খেলতে হইতো না। তোরা দেখা মুখ, যখন হারবি
তখন বুঝবি মজা। আর আমার প্রতিভার কাউকে দেখানোর কোনো ইচ্ছাই নেই। এই, তোর ভাইকে তো দেখি না, কই থাকে রে? ওর কথা রাখ। আয়ান ওর টিম মিলে চলে গেল। আয়ান টিম মিলে খেলার মাঠে চলে গেল। সবাই আয়ানদের টিম নাম বলে সবাই চিল্লাতে লাগলো। আয়ান ওর টিম মিলে সবার দিকে হাত নাড়তে লাগলো। হঠাৎ করে আয়ান সামনের দিকে চোখ গেলে আয়ান চমকে গেল। আয়ান দেখে রাফি নদীর পাশে বসে আছে, নদীর সাথে হাসি খুশিভাবে কথা বলছে। আয়ানের মাথা গরম হয়ে যেতে লাগলো। আয়ান যেতে নিবে তখন রাকিব বলে উঠে, এই কোথায় যাস, চল। আয়ান রাকিবের কথাই চলে গেল। আয়ানের চোখ বারবার নদী আর রাফির দিকে যেতে লাগলো। আয়ানদের খেলা শুরু হয়ে গেল। আয়ান খেলতে লাগলো, বারবার রাফির দিকে চোখ গেলে আয়ান থমকে যেতে লাগলো। সবাই আয়ানকে নিয়ে কথা বলা শুরু করতে লাগলো। নদী বলতে লাগলো, টিমের লিডার কাহিনী কি, বারবার আমাদের দিকে তাকায়? আমাকে দেখে নুরির কথা শুনে সবাই হাসতে লাগলো। তুলি বলে উঠে, তোকে দেখবে। বোন শোন, ওর নিশ্চয়ই অনেক গার্লফ্রেন্ড আছে। দেখছিস না প্রায় মেয়েরা যেখানে ওর আশেপাশে ঘুরঘুর করতো, আর কত মেয়ে পছন্দের খেলোয়াড় হয়ে গেছে। যাই বলো, রাকিব ভাইয়া কিন্তু ভালোই খেলেছে। আজকে রাকিব ভালো খেলছে। বউ, তুমি রাকিবকে চেনো? আমার কাজিন হয়, বাট আয়ান আজকে তোমাকে কেমন একটা লাগছে। অন্যরকম লাগে কেন? রাগ করো না। তোমার সাথে খারাপ ব্যবহার করছি, জন্য হয়তো আমার মনে হচ্ছে। হয়তো। নদী আর কিছু বলল না। রাফি মাঝে মাঝে নদীকে বাজেভাবে টাচ করতে লাগলো। নদীর কাছে রাফির স্পর্শগুলো ভালো লাগলো না। নদী মনে মনে ভাবতে লাগলো, আয়ান আজ কি হলো, এমনভাবে স্পর্শ কেন করছে? আমি তো ওর স্ত্রী, এমনভাবে করছে মনে হয় আমার গার্লফ্রেন্ড। আর এত মানুষের ভিড়ে এইভাবে স্পর্শ করার মানে কি? নদী আয়নের হাত বারবার সরিয়ে দিয়ে কানে কানে বলল, আয়ান কি করছো? বোনেরা বসে আছে, পেছনে তো মানুষ। নদীর কথা শুনে রাফি হাসি দিয়ে কানে কানে বলতে লাগলো, বউকে কাছে পেলে কি হাত চুপ করে থাকবে বলো? বউ থাকলে হাত কখনোই চুপ থাকে না, জান। কথাটা বলে হাসি দিল। নদীর কাছে বিষয়টা ভালো লাগলো না। নদী ভাবতে লাগলো, এসব কি বলে? আয়ান তো এমনভাবে এই কয়দিনের কথা বলে নাই। আর আয়ান তো জানে যে আমি তাকে আমাদের সাথে ঘনিষ্ঠ হতে না করছি, আর এইভাবে তো হাত কখনোই দেয় না। আর এই কেমন ধরনের কথা? এই নদী, তুই এত ভাবিস না। আয়ান তো তোর হাজবেন্ড, ধরতে পারে, আর ওই তোকে ক্ষমা করে দিয়েছে, এটাই তো অনেক। নদী কথাগুলো ভেবে নিজেকে সান্ত্বনা দিতে লাগলো। এইদিকে আয়ান গোল দিয়ে দিলে সবাই খুশি আয়ানকে কোলে তুলে নিল। আয়ানদের টিম জিতে গেলে সবাই মিলে খুশিতে নাচতে লাগলো। আয়ানদের টিমকে জিততে দেখে ওদের সাপোর্টাররা চৌলো গান দিতে লাগলো। 8টার দিকে ওদের পুরস্কার দিতে লাগলো। আয়ান দেখে নদীর আব্বু, রাকিবের আব্বু আরও কিছুজন মিলে ওদের গিফটগুলো দিতে লাগলো। নদীর আব্বু বলে উঠল, তোমাদের টিমকে আমার তরফ থেকে ট্রিট দেব। সত্যি চাচ্ছু? হ্যাঁ, তোমাদের টিমকে নিয়ে বাসায় যাও, তোমার বড় আম্মু বলেছে নিয়ে যেতে। ওকে চল তাহলে। আমার বড় আম্মুর রান্না অসাধারণ, আমাকে অনেকবার বলেছে, বাট আমি তাদের বলার সাহসই পাই না। তোমার নাম তো আজও জানলাম না। তুমি অনেক সুন্দর খেলছো। আমি তো প্রথমে ভেবেছিলাম তুমি খেলতে পারছো না, নিশ্চয় হেরে যাবে। লাস্টে যা করলে কি বলবো, এক কথায় অসাধারণ। আয়ান কিছু না বলে হ্যান্ডশেক করলো। রাকিব, আয়ান ওদের টিম মিলে রাকিবের ফ্যামিলি সবাই মিলে নদীদের বাসার দিকে রওনা দিল নদীর আব্বুর সাথে। নদী, রাফি, তুলি, নুরি সবাই বাসায় চলে যায়। নদী ওয়াশরুম থেকে বের হইলে রাফি সোজা নদীকে টান দিয়ে খাটে ফেলে দিল। সোজা নদীর উপরে ঝাঁপিয়ে পড়ল। নদী অবাক হয়ে গেল। নদী ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, আয়ান, এইভাবে কেন ধরছো? তুমি তো আমাকে এইভাবে আগে ধরো নাই। আমার ব্যথা লাগছে। এইভাবে হাত কেউ ধরে, হাত লাল করে ফেলেছো। জান, সরি, বুঝতে পারি নাই। এত সুন্দর বউ থাকলে কি মাথা ঠিক থাকে? রাফি কথাগুলো বলে নদীর কাছে আবার যেতে নিবে তখন রাফির ফোন বাজতে লাগলো। রাফি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আয়ান কল দিচ্ছে। নদীর আম্মু ডাক দিলে নদী নিজেকে ঠিক করে বলে, আয়ান, তুমি কলে কথা বলে আসো, আমি নিচে নিয়ে যাই। আম্মু ডাকে, আজকে তো রাকিবদের টিমের মেম্বারদের খাওয়ানোর কথা। নদী চলে গেল। রাফির রাগ হতে লাগলো। রাফি ফোন বন্ধ করে দিয়ে কিছুক্ষণ থেকে নিচে চলে গেল। নিচে গেলে দেখে সবাই বসে আছে। আয়ান রাফিকে দেখে রাগের শরীর জ্বলতে লাগলো। আয়ান গেম খেলতে লাগলো। রাকিব বলে উঠে, চল ফ্রেশ হয়ে নিবি।
আয়ান রাকিবের কানে কানে বলে, আমি খাবো না, কথা বলিস না। ওইদিকে তালা দেখ, রাফি মুখোশ খুলতে পারবো না। এই শালা আবার এখানে কি করে? সবাই যাক, তারপর ওকে দেখাচ্ছি মজা। কি জন্য এসেছে সেটাই দেখবো। হুম। বাবা তুমিও যাও। ওই থাক বড় আব্বু, ওই খাবে না। কেন বাবা? ওরে পেট ভরা তো, ওই খাবে না, ওই ডায়েটে আছে তো। আচ্ছা চল, ফ্রেশ তো হয়ে নে রে। রাকিব আয়ানকে সবাইকে নিয়ে গেস্ট রুমে চলে গেল। 11 জন ফ্রেশ হয়ে বসের রুমে চলে গেল। সবাই খেতে গেলে আয়ান গেল না। নদীর আম্মু নদী সবাই সাধলে রাকিব ওদের বুঝিয়ে নিজেরা খেতে চলে গেল। আয়ান রাফির দিকে নজর রাখতে লাগলো। রাফি বলে উঠে, এই রাকিব, তোদের লিডার আসলে কে বলতো? আজকে ওর মুখোশ খোলা লাগবে। তুই চুপ কর, ওর আশেপাশে তুই যাস না, মেরে হাড্ডি ভেঙে ফেলবো। ওই রাকিব, কি বলিস? কি বলো আপু? যেতে না করলাম। আচ্ছা খাও সবাই। সবাই খেতে লাগলো। নদীর আম্মুর রান্না সবাই প্রশংসা করতে লাগলো। সবাই খাবার খেয়ে এক এক করে বিদায় নিল। রাকিব সদর দরজা বন্ধ করে এসে বলল, তুই যাবি না? আয়ান উঠে ফোনটা সোফার উপর রেখে দিল। আয়ান হাত মুঠো করে ফেলল। নদী, নুরি, তুলি, ওর আব্বু আম্মু, রাকিবের আব্বু আম্মু সবাই এসে বলছিল। নদী বসতে যাবে, তখনই রাফি বলে উঠে, নদী, রুমে চলো না, সবাই তো চলে গেছে। বাবা, দুলাভাই দেখে আপুকে চোখে হারাচ্ছ। 1 সেকেন্ডের জন্য ছাড়ছেন না, আঠার মতো লেগে আছে। দুলাভাই মানে? রাফি নদীর হাত ধরে কিছু বলতে যাবে, সাথে সাথে আয়ান রাফির সামনে গিয়ে সজোরে মুখে ঘুষি মারল। সবাই চমকে গেল। নদীর আব্বু সবাই উঠে কিছু বলবে, আয়ান রাফির চুল ধরে ঘুরাতে লাগলো। নদী আয়ানকে মারতে লাগলো আর বলতে লাগলো, এই ছেলে, আমার হাজবেন্ডকে ছাড় বলছি। তোমার এত বড় সাহস, আমাদের বাসায় এসে আমার হাজবেন্ডের গায়ে হাত তুলো? নদী আয়ানকে ফুলদানি দিয়ে সজোরে পিঠে বাড়ি মারল। আয়ান পড়ে গেলে বসে রাফির পায়ে সজোরে লাথি মেরে দিয়ে নিচে ফেলে মারতে লাগলো। রাফির মুখ দিয়ে রক্ত বের হইতে লাগলো। রাফি বলতে লাগলো, কে তুই? আমাকে কেন মারছিস? আমি তো তোকে চিনিও না। আমি তোর কি ক্ষতি করেছি? রাকিব, তুই আমার বন্ধু হয়ে আমাকে এভাবে মারতে দেখছিস? আমার বউকেও ধরে আসিস কেন? তুই আবার কবে আমার বন্ধু হইলি? রাকিব, কি বলিস? আয়ান তো তোর বেস্ট ফ্রেন্ড। আয়ান আমার বেস্ট ফ্রেন্ড, বাট ওই না তো। কি যাতা বলিস? আয়ান বেস্ট ফ্রেন্ড না মানে? এই ছেলে, আমার মেয়ের জামাইকে ছাড়ো না, হলে তোমাকে আমি জেলে দিব বলে দিলাম। নদীর আব্বু আয়ানকে ধরে সরিয়ে দিল। রাফি উঠে কাশতে কাশতে বলে, কাপুরুষ কথাকার, সাহস থাকলে নিজের মুখোশ খোল। আমি তোর কি ক্ষতি করছি যে আমাকে মারছিস? আয়ান রেগে বলে উঠে, আমি যদি মুখোশ খুলি তুই সহ্য করতে পারবি তো? আমার মুখ দেখার খুব ইচ্ছে, তাই না? আমার কি ক্ষতি করছস জানার ইচ্ছে, তাই না? আয়ান ওর মুখোশ খুলে সবাই চমকে গেল। রাফি ভয়ে ঢোক গিলতে লাগলো। আয়ান দৌড়ে গিয়ে ধরতে যাবে, রাফি ভয়ে দৌড়াতে লাগলো। আয়ান রেগে সোফার উপর থেকে ফোন নিয়ে সোজা ওর মাথায় মেরে দিল। রাফি পড়ে গেলে আয়ান দৌড়ে গিয়ে ধরে ওর হাতে সজোরে লাথি মেরে বলল, আমার স্ত্রীকে এই হাত দিয়ে ধরছস, তাই না? তোর সাহস দেখে আমি বাঁচি না। অনেক অন্যায় করছস, কিচ্ছু বলি নাই। শেষমেশ তুই আমার স্ত্রীর দিকে চোখ দিলি, আবার আমার স্ত্রীকে হাত দিয়ে ধরছস, তাই না? দেখ তোর হাতের আমি কি হাল করি। আয়ান রাফির হাতে পাড়া দিয়ে ধরে থাকলো। রাফি কান্না করতে করতে বলতে লাগলো, আয়ান, আমাকে ক্ষমা করে দে। আয়ান প্লিজ ছেড়ে দে আমাকে, আমার হাত ভেঙে যাবে। আয়ান, আমি তোর বড় ভাই হই, আমার হাত ছাড় আয়ান। তুই বড় ভাই হোস, যদি এটা তোর মাথায় থাকতো তাহলে তুই কখনোই ছোট ভাইয়ের স্ত্রীকে স্পর্শ করতি না। তোর এই হাত তো আমি ভালো রাখবো না, তুই যতই আমার ভাই হোস। আয়ান জোরে পাড়া মারতে যাবে, রাফি নদীর দিকে তাকিয়ে বলল, নদী, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি আয়ানকে বলো না আমার হাত ছেড়ে দিতে। আমি আর জীবনেও এমন ভুল করবো না, আল্লাহর কসম। আমি ভালো হয়ে যাব। তোর ভালো হওয়া আর লাগবে না। আয়ান হাত ধরে যেই ভাঙতে যাবে, রাকিব দৌড়ে গিয়ে আয়ানকে শক্ত করে ধরে বলতে লাগলো, আয়ান, ওকে ছেড়ে দাও, আমি ওর ব্যবস্থা করছি। কাউকে কিছু করা লাগবে না। রাকিব ছাড় আমার স্ত্রীকে স্পর্শ করার শাস্তি। রাকিব ছাড় আমার স্ত্রীকে স্পর্শ করার শাস্তি ওকে পেতে হবে। ওকে বারবার বলছি এমন কিছু করিস না, আমার এগোতে লাগবে, কিন্তু আমি মেরেই ফেলবো। ও তারপরও শুনে নাই। ও
ওই আমার মতো করে এসেছে, আমার স্ত্রীকে বোকা বানিয়ে ওকে স্পর্শ করছে। কতটা সহ্য করে খেলা শেষ করছি। তুই তো বলছিলি কেন খেলা বাদ দিয়ে দাঁড়িয়ে যাস, এই কারণ ওই নদীকে বারবার স্পর্শ করার চেষ্টা করছে। আয়ানকে রাকিব তুলি নুড়ি ধরে সরিয়ে দিয়ে ধরে রাখলে আয়ান ছুটার চেষ্টা করতে লাগলো। রাকিব বলে উঠে, শুয়ে আছিস না? তাড়াতাড়ি এখান থেকে ভাগ। ভাবিস না আমি তোকে বাঁচাচ্ছি। আমি খুব ভালো করেই জানি এখানে আর কিছুক্ষণ থাকলে তুই খুন হইলে আয়ানকে জেলে যেতে হবে। আমি চাই না আমার বন্ধুর ভবিষ্যৎ নষ্ট হোক। তুই যা এখান থেকে। রাকিব ছাড়, রাখ তোর ভবিষ্যৎ। ওকে না মারলে আমার মন শান্ত হবে না। ওর সাহস কি করে হইল আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার? ওই কি মানুষ নাকি আর কিছু? ছাড় আমাকে, ওই পালাচ্ছে। ওকে না মারলে আমার মন শান্ত হবে না। ওর হাত ভাঙবো আর চোখ আমি তুলে ফেলবো, না হইলে ও ঠিক হবে না। আয়ান শান্ত হ, কম মারস নাই। ওর হাত দেখে গা ভেঙে গেছে প্রায়। প্লিজ শান্ত হ। কি শান্ত হব? নিজের ভাই হয়ে ছোট ভাইয়ের বউকে ইউজ করতে চাই, ভাবতেই ঘৃণায় গা গুলিয়ে আসছে আমার। দেখ, আমার বোনকে যদি বিয়ে করে থাকোস তাহলে এইসব চিন্তাভাবনা বাদ দে। তুই রাগের বশে খুন করে ফেলতে পারোস, আর জেলে গেলে আমার বোনের কষ্ট হবে। আর এই সব জানাজানি হয়ে গেলে সমাজে দুইটা ফ্যামিলি সবার চোখে খারাপ হয়ে যাবে। তুই ভেবে দেখ, আপুরও দুর্নাম হবে, সাথে তোর ফ্যামিলি তো তোর বাবা মাকে নিয়ে সবাই বাজে কথাও বলবে। রাকিব একদম ঠিক বলেছে আয়ান, শান্ত হও। আমারও রাগ হচ্ছে, বাট এইসব ভেবে চুপ করে গেছি। শান্ত হও। এইসব মানুষ জানাজানি হলে দুই ফ্যামিলির ক্ষতি হবে। সবাই আয়ানকে বুঝাতে লাগলো। আয়ান শান্ত হয়ে গেলে নদীর দিকে এগিয়ে গেলে নদী চোখের পানি ফেলছে নীরবে। নদী সোজা আয়ানের পা জড়িয়ে ধরে বলতে লাগলো, আয়ান, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ভালো স্ত্রী হতে পারি নাই। আমি তোমার ভালো স্ত্রী হইলে কখনোই নিজের স্বামীকে চিনতে ভুল করতাম না। আয়ান, বিশ্বাস করো, আমার মনে হইতো ওই তুমি না। তুমি কখনোই আমার সাথে জোর করো না, আমাকে এভাবে স্পর্শ করো না। আমি তো তোমাকে না করে দিয়েছিলাম, তারপর থেকে তো তুমি আমাকে ওইভাবে স্পর্শ করো নাই। বাট রাফি এইভাবে অভিনয় করে যে ওই আসলে তুমি। ওই সোজা আমাদের বাসায় এসেছে। সবারকে ক্ষমা চাই। আমি রুমে গেলে ওকে নিয়ে, আমি তোমাকে দেখে ওর পায়ে ধরে ক্ষমা চাইলে ওই আমাকে তুলে তোমার মতো করে বুকে জড়িয়ে নিয়ে বলে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আমার সাথে প্রথমে এমনভাবে কথা বলে বিশ্বাস করতে বাধ্য হই তুমি। আয়ান নদীকে তুলে বলে, আমি কিছু জানতে চাই না, আর আমার কাছে ক্ষমা কেন চাচ্ছ? তুমি আমাকে চিনতে পারো নাই, এর মানে এই না যে তুমি ভালো না। ওর অভিনয়ের কাছে আমার বাবা বুঝতে পারে না। সেখানে তুমি তো 2 দিন আমাকে ভালোভাবে দেখেছো, সেখানে আমাকে চেনা সম্ভব না। আমি ওর ব্যবহারে মনের ভেতরে সন্দেহ হয়েছিল, বাট আমি তো তোমার সাথে অন্যায় করেছি, তাই আমি কিছু বলি নাই, বিরক্ত হয়েও। আয়ান ওর টি শার্ট খুলে ফেলল। নুরি, তুলি, রাকিবের বোনরা অবাক হয়ে তাকিয়ে থাকলো। নদীকে আয়ান বলতে লাগলো, আমার দিকে তাকাও। নদী আয়ানের দিকে তাকাতে আয়ান বলে, আমার এই দিকে দেখো, এখানে আমার তিল আছে আর কাটার দাগ আছে। আমাকে চেনার আরও কয়েকটা জায়গা দেখিয়ে দিব। আশা করি নেক্সট টাইম তোমার ভুল হবে না। আর চোখের পানি মুছো। তুমি কি আমাকে ভুল বুঝে আছো? আমার উপরে কি রেগে আছো এখনো? সত্যি কথা বলবে? আমি তোমার উপরে রেগে নাই, বাট অভিমান করেছিলাম, তাই আমি কথা বলি নাই। যে মানুষ আমাকে বোঝে না, যার সাথে আমি অভিমান করি, তার সাথে আমি কথা বলি না। এইটা তোমার বোনও জানে, জিজ্ঞেস করতে পারো। আই এম সরি। তুমি নিজেকে ভালোবাসতে শিখো, তারপর এসব সরি বলো। এখন এসব সরি বলো না, মেজাজ খারাপ হয়ে যাবে। আয়ানের গলার মেডেলটা নদীর গলায় পরিয়ে দিল। নদী অবাক হয়ে গেল। আয়ান টি শার্ট পরতে পরতে বলল, চোখের পানি মুছো। সব সময় কান্না করা মানুষ ভালো লাগে না, একটু প্রতিবাদ করতে শিখো। আমি কি করলে তুমি আর অভিমান করে থাকবে না? বললাম তো, নিজেকে ভালোবাসতে শিখো, নিজের জিনিস নিজে সামলিয়ে রাখা শিখো। আয়ান, তোমার পিঠে তো জখম হয়ে গেছে। আপু, আয়ানকে রুমে নিয়ে গিয়ে মুভ লাগিয়ে দিও। আই এম সরি, আমি বুঝতে পারি নাই। এটা ভালোই লাগছে। নিজের স্ত্রীর প্রতি তো দরদ একটু হইলেও আছে, বাট এত জোরে মারছো, শরীরে তো শক্তিও কম না। আয়ানের কথা শুনে সবাই ফিক করে হেসে দিল। নদী নিচের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো ফুপিয়ে ফুপিয়ে। আয়ান ধমক দিয়ে বলল, দেখ, আবার কেন কান্না করো? চোখ মুছো তাড়াতাড়ি। আয়ানের ধমক শুনে নদী আরও কান্না করতে লাগলো।
আয়ান টি শার্ট এগিয়ে দিতে গেলে নদী টান দিয়ে নিয়ে চোখ মুছতে লাগলো আর কান্না করতে লাগলো। আয়ান মিটিমিটি করে হাসতে লাগলো। সবাই মিটিমিটি করে হাসছে। আয়ান ধমক দিতে যাবে, নদী কান্না করতে করতে বলল, আমি তোমার বড়, বারবার ধমক কেন দাও? ভালোভাবে কথা বলতে পারো না? ভাই সাবধান, বড় মানুষ আছে। রাকিবের কথা শুনে আয়ান তাড়াতাড়ি করে নদীর থেকে কিছুটা দূরে গেল। রাকিবের ছোট বোনের হাত ধরে সামনে নিয়ে এসে নদীর গালে হাত বুলিয়ে দিতে দিতে বলে, ওলে ওলে ছোট মানুষ, কান্না করো না, চকলেট কিনে দিব। চকলেট খেয়েও তাও কান্না করো না। ওলে ওলে ছোট বাবুটা। আয়ানের ঢং করে কথা বলা দেখে নদী ফিক করে হেসে দিল। সাথে সবাই হো হো করে হেসে দিল। নুরি হাসতে হাসতে বলল, দুলা ভাই, আপনি ঢংও করতে পারেন, আপনি তো শুধু রাগ করতে পারেন। আমি এটাই ভেবে এসেছি। ছোট বোন, মুখের ভিতরে মশা যাবে? নুরি সাথে সাথে মুখ বন্ধ করে ফেলল। নুরি বলে উঠে, ভয়ার বাচ্চা। আরে আমার বাচ্চা এখনো হয় নাই। ফাজিল। রাকিব, বের হবি নাকি? অনেক বাজে কিন্তু। তুই আগে মুভ লাগিয়ে নে। আপু যে বাড়ি মারছে। আরে তেমন একটা না, তাড়াতাড়ি চল। কোথায় যাবে? বলা যাবে না। কোথাও যেতে পারবে না, রুমে চলো। দূর ছাড়েন, মেরে এখন মিল দিতে আসছেন? একবার তুমি, আবার আপনি। আমার বউ, আমি যা ইচ্ছে বলবো। বলো, না করলো কে? আপু আগামীকাল কলেজ ছুটির পর পাঠিয়ে দেবো, এখন যেতে হবে। আয়ান বাবা, তুমি তো কিছুই খেলে না, না খেয়ে আছো, খেয়ে তো নাও। আম্মু, আমি কলেজে বাইরের খাবার অনেক খেয়েছি, পেট একদম ভরা। তুমি আমাকে আম্মু বল? আপনি কি রাগ করলেন? আপনি তো নদীর আম্মু, আমারও তো আম্মু হবেন। না বাবা, রাগ কেন করব? আমি অনেক খুশি হয়েছি। আমাকে আঙ্কেল আর শাশুড়িকে আম্মু, আমি কি করলাম? নদীর আব্বুর কথা শুনে সবাই হেসে ফেলল। আয়ান বলে ওঠে, হুট করে আপনাকেও চমকে দিব। আমি আসছি। ও তুলি, তুমি কি যাবে? কোথায়? আপু নদীর পাড়ে। এই, আমিও যাব। আব্বু, আমি ওদের সাথে যাই। এখন তো আয়ান রাকিব দুজন আছে। আব্বু প্লিজ প্লিজ, তুমি আর আব্বু অনুমতি দাও। নদীর পাড়ে কেন? টিম জেতার, সবাই মিলে কেক কাটতে হবে। আপুকে যেতে দেন, আমরা তো আছি। আমিও যাব। না, ওরা আমার বউ জানলে জ্বালাবে। আমি যাব মানে যাব। তুলি যেতে পারবে শালিকা হিসেবে, আমি গেলে কি সমস্যা? তুমি তুলি শালিকা হিসাবে না, তুলি ফ্রেন্ড হিসেবে যাবে, আমাদের গ্রুপের মেম্বার। ওকে মোটামুটি আমার ফ্রেন্ড হিসেবে সবাই চেনে। আমি যাব, এটাই শেষ কথা। নদী বায়না ধরলে রাকিব আয়ান অনুমতি দিয়ে বলল, ওকে, দুই বোন রেডি হয়ে নাও, বোরকা না পরলে নিব না। বোরকা পরে যাব। ওকে, রেডি হয়ে আসো, আমি রাকিব যাওয়ার সময় নিয়ে যাব। আয়ান রাকিব চলে গেল নদীর আব্বু আম্মু থেকে বিদায় নিয়ে। দুইজন বাসায় চলে গেল। আয়ান বাসায় গেলে আয়ানের আব্বু বলে উঠে, আয়ান, রাফিকে কে যেন মারছে, ওই হসপিটালে ভর্তি। আয়ান কিছু না বলে চলে গেল। আয়ান সোজা রুমে চলে গেল, গোসল করে রেডি হয়ে বের হয়ে গেল। আয়ান সোজা চলে গেল। রাকিব রাস্তায় দাঁড়ালে আয়ানকে দেখে বাইক চালাতে লাগলো। দুইজন নদীদের বাসার সামনে গিয়ে কল দিলে নদী তুলি বের হয়ে আসলো। নদী আয়ানের কাঁধে হাত রেখে উঠে পিছনে বসলো। উঠে পিছনে বসে পড়ল। তুলি রাকিবের বাইকে উঠে পড়ল। চারজন চলে গেল। সবাই মিলে নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। তুলি সবার সাথে কুশল বিনিময় করতে লাগলো। নদীর দিকে ইশারা করলে আয়ান বলে, এটা তুলির বড় বোন, তুলিকে একা ছাড়বে না, তাই উনি নিয়ে এসেছে। আয়নের কথা শুনে সবাই নদীকে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে সবাই মিলে নৌকাতে উঠে পড়ল। নদী আয়নের শার্ট ধরে দাঁড়িয়ে থাকলো। আয়ান সবার সাথে মজা করতে লাগলো। তুলি বলতে লাগলো, তোমার টিমের ছবি তুলে ভাইরাল হইলে কেমন হবে? তুই বোন বেশি বুঝিস না, একটা পিক ভাইরাল হবে তো তোর সুনাম বের হয়ে যাবে। আয়ানের কথা শুনে আরেকজন বলে, তুলি এইসব কিছু করবি না। দেখ, আমাদের নামে খারাপ রিপোর্ট চলে আসবে যে আমরা মেয়ে নিয়ে ঘুরি, তাও এতগুলো ছেলের মাঝে 2টা মেয়ে। আমি ফান করলাম, এত সিরিয়াসলি নেওয়ার কি আছে? সবাই মিলে মজা করতে লাগলো। নদী আয়নের কথাগুলো শুনছিল। হঠাৎ করে আয়নের এক বন্ধু বলে উঠে, ও আয়ান, তোর ভাইকে তো নাকি বিয়ে করিয়েছে। তোর ভাবি দেখতে কেমন রে? আর তোর বিয়েটা কবে দিবে? তোর বিয়েটা হইলে তো আমরা একটু ভাবিকে নিয়ে আড্ডা দিতে পারি। পেতনির মতো লাগে ভাবি দেখতে, আর আমার বউকে নিয়ে আড্ডা দেওয়ার স্বপ্ন থেকে যাবে। আমার বউকে দিব তোদের সাথে আড্ডা দিতে। আয়ানের কথা শুনে আরেকজন বলে, কেন দিলে কি হবে? আমরা কি খারাপ নাকি?
আমরা না হয় একটু ভাবির হাতে চা খাবো, তার বোনদের খোঁজ খবর নিব। এইসব কথা রাখ, মেজাজ গরম হবে। মাঝখানে রাখতে বল আঙ্কেলকে, এখানে ভালো লাগছে। একজন নৌকাওয়ালাকে বলতে চলে গেল। 12টার দিকে সবাই কেক কাটতে লাগলো। কেক কাটা শেষ করে সবাইকে কেক খেতে দিল। আয়ান নদীর দিকে তাকালে, আয়ান সামনে দাঁড়ালে নদী হিজাব ভিতরে কেক খেতে লাগলো। বক্স বাজালে আয়ান রাকিব ডান্স করতে লাগলো। নদী অবাক হয়ে আয়ানের ডান্স দেখতে লাগলো। আয়ান সবার সাথে মিলে ডান্স করতে লাগলো। 2টার দিকে নদীর ঘুম পেতে লাগলো। আয়ান বলে উঠে, এই আগামীকাল কলেজে যেতে হবে, বাসায় যাব, নৌকা পাড়ে নামিয়ে দিতে বল। আর তুলি তোর আপুকে নিয়ে আয়। আমি থাকি, তোরা 3জন যা, আপুদের নামিয়ে দিয়ে যাস আয়ান। ওকে। নৌকা পাড়ে থামালে আয়ান নদী তুলির হাত ধরে নামিয়ে দিল। আয়ান বাইকে উঠে পড়লে নদী বাইকে উঠে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে পিঠের সাথে মুখ লাগিয়ে বসে থাকে। তুলি নদীর পিছনে উঠলে আয়ান বাইক চালাতে লাগলো। তুলি বলতে লাগলো, আপু তোমাকে সন্দেহ করে এখানে এসেছে দেখে মেয়েকেও নেই, বেচারার এখন ঘুমে ধরে গেছে। তোরা সব কিছু ফাজিলের ডিব্বা, এটা বদমাইশ তুইও কম না। আর আয়ান, তুমি তুলিকে তুই বলে কেন? আমরা যখন যেমন ডাকি, একবার আপনি, একবার তুমি, একবার তুই, যে মোটে যে ভাষা আছে। ও আচ্ছা। নদী আয়ানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে যেতে লাগলো। বাসার সামনে গেলে নদী দারোয়ানকে কল দিলে ভিতরে ঢুকলো। আয়ান চলে যেতে চাইলে নদী বলে, আসবে নাকি কান্না শুরু করব? আসছি তো। আয়ান উপায় না পেয়ে ভিতরে চলে গেল। বাইক রেখে বাসার ভিতরে চলে গেল। আয়ান ভ্রুকুচকে দুই বোনের কাণ্ড দেখতে লাগলো। 2জন দরজা খুলে ভিতরে গেলে আয়ানও যেতে লাগলো। তুলি বলে উঠে, আমি গেলাম, তোমরা তোমাদের পথ দেখো। তুলি দৌড়ে সিঁড়ি বয়ে উঠে চলে গেল। নদী আয়ানকে বলল, ওই কোলে নিয়ে চলো, আমি হাঁটতে পারবো না। এত বড় ভারী জিনিস আমি কোলে নেই না। কোলে নিবে নাকি কান্না শুরু করব এখানে বসে? নদী বসতে যাবে, আয়ান সাথে সাথে কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলো। তুলি উপর থেকে ওদের দেখতে লাগলো, মুখে শুকনো হাসি রেখা ফুটিয়ে রুমে চলে গেল। আয়ান নদীকে নিয়ে সিঁড়ি বয়ে রুমের দিকে যেতে লাগলো। রুমের ভিতরে গিয়ে খাটের উপর ফেলে দিয়ে আয়ান শুয়ে পড়ল পা ঝুলিয়ে। নদী আয়নের বুকের উপরে মাথা রেখে দিয়ে বলল, বুকের ভেতরে শব্দ হচ্ছে, কার যেন নাম নিচ্ছে। উষ্টা মেরে উগান্ডা পাঠিয়ে দিব, খালি ফালতু কথা। এত বড় বস্তা নিয়ে হাঁপিয়ে গেছি, আর উনি বলে কারো নাম নিচ্ছে। এই আমি বস্তা? নিজের বউকে কোলে নিয়ে এতটুকু এসেছে, হাঁপিয়ে গেছো? ছি। নদীর কথা শুনে আয়ান নদীকে ধাক্কা দিয়ে নিচে ফেলে তার হাত দুইটা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, অতগুলো সিঁড়ি বয়ে রুমে নিয়ে আসলাম, আর আপনার মনে হইল ওই এইটুকু? চলেন, ওইটুকু সিঁড়ি গুনে আসবেন একটা একটা করে। নদী আয়নের কথা শুনে দাঁতে দাঁত চেপে বলে, মানে আমি তো মজা করছি জান, আমি তো জানি আমার বর অনেক শক্তি আছে শরীরে। পোল্টিবাজ মাইয়া। কি আমি পোল্টিবাজ মাইয়া? হ। নদী রেগে আয়নের সাথে ঝগড়া লাগিয়ে দিল। আয়নের চুল ধরলে নদীকে বলতে লাগলো, আহ কি করছেন, চুল ছাড়েন, ব্যথা লাগছে তো। লাগুক, আমার কি তাতে? আয়ান উপায় না পেয়ে নদীর বোরখা কোমর পর্যন্ত তুলে কাতুকুতু দিতে লাগলো। আয়নের হাতের স্পর্শে নদী কেঁপে উঠতে লাগলো। নদী আয়নের চুল ধরে টান দিয়ে আয়নের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আয়ন চোখ বড় বড় করে ফেলল। আয়নের মুখে হাসি ফুটে উঠল। আয়ান নদীকে খাটের উপর শুইয়ে দিল। 2 হাত চেপে ধরে কিস করতে লাগলো। 3 মিনিট কিস করার পর 2জন একে অপরকে ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আয়ান বলে উঠে, আর একটু হইলে নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। আপনি কি মানুষ নাকি ভূতনি? আয়ানের কথা শুনে নদী রাগী লুক নিয়ে বলল, আমি বস্তা, আমি ভূতনি, আর আপনি ভালো মানুষ, তাই না? হ, আমি তো ভালো, ওইটা আপনাকে বলা লাগবে না, আমি জানি তো। আয়ান কথাগুলো ভাব নিয়ে বলে। নদী কলার টান দিয়ে ভ্রু কুচকে তাকিয়ে আয়ানের মুখ দেখে ফিক করে হেসে দিল। আয়ান বলে উঠল, সারেন ভূতনি, আর আমাকে দেখে হাসেন কেন? ভয় লাগে তো, মনে হচ্ছে ঘাড় মটকিয়ে দিবেন। ঘাড় মোটকে দিয়ে নিজেও মরবো। ঢং। আই লাভ ইউ। হেট ইউ। কি আমাকে ঘৃণা করো? হুম। যাও, যাকে পছন্দ করো তার কাছে যাও। নদী অভিমান করে কথাগুলো বলে আয়ান উঠে কোলবালিশ নিয়ে এসে নদীকে সরিয়ে দিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। নদী ভ্রুকুচকে তাকালে আয়ান চোখ বন্ধ করে থাকলো।
নদী অভিমান করে ঘুরে শুয়ে পড়ল। লাইট অফ করতে গিয়ে নদী ঘুরে উঠে টান দিয়ে আয়ানকে সোজা করে দিয়ে উপরে উঠে 2 হাত চেপে ধরে কিস করতে লাগলো। আয়ান সরিয়ে দেওয়ার চেষ্টা করতে নিলে নদী আয়ানকে আস্তে আস্তে মাতাল করে দিতে লাগলো। আয়ান নিজেকে কন্ট্রোল করতে না পেরে নদীর উপরে ঝাঁপিয়ে পড়ল। দুইজন একে অপরকে আদর করতে লাগলো। আদর করতে করতে আয়ান ক্লান্ত হয়ে গেলে নদীর বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। আয়ানের হঠাৎ নদীর কিছু কথা মনে পড়তে আয়ান লাফ দিয়ে সরে গিয়ে কোল বালিশ জড়িয়ে ধরে ঘুরে শুয়ে পড়ল। নদী রাগ করে বলল, কি করলাম আবার? আমার উপর থেকে উঠে গেলে কেন? ওকে আমার দিকে ঘুরতেও হবে না। আমি ওর কাছে টানবো না নিজে থেকে। না নিলে আমি বারবার আমার ভুলের জন্য ক্ষমা চাওয়ার পরেও ওই আমার সাথে সেম ব্যবহার করতেছো। ওকে যাও, আর কথা বলবো না। নদী কথাগুলো বলে ঘুরে শুয়ে পড়ল। আয়ান কোলবালিশ জড়িয়ে ধরে শুয়ে থাকতে লাগলো। দুইজন শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। সকালে নদীর ঘুম ভাঙলে দেখে আয়ান ওর বুকের উপরে শুয়ে আছে। নদীর মুখে হাসি ফুটে উঠল। নদী আয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আয়ানের ঘুম ভেঙে গেলে নদী বুকের উপরে থেকে মুখ তুলে দেখে নদী তাকিয়ে আছে। আয়ান কিছু বলার আগেই নদী আয়ানের ঠোঁটে কিস করে দিল। আয়ান কিছু না বলে নদীর উপর থেকে উঠে নেমে পড়ল। আয়ান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে বের হয়ে যেতে নিবে তখন নদী আয়ানকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, জান, তুমি কি আমাকে ক্ষমা করে দিতে পারছো না? জান, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আপনার উপরে আমার কোনো রাগ নাই, আপনার কথাবার্তায় আমার ভয় লাগে। কেন? কখন না জানি বোনেদের কথায় আমাকে ছেড়ে দেন, বা কখন না হয় বলবেন আপনার বোনকে বিয়ে করতে। আয়ান, আমি নিজের ভুল বুঝতে পারছি। আমি আমার স্বামীকে কোনোভাবে অন্য কাউকে দিব না। আমি আমার স্বামীকে চাই। তার পাশে কাউকে দেখার ক্ষমতা আমার নাই। এই কয়দিনে বুঝে গেছি। ছাড়েন, বাসায় যাব। আমিও যাব। বাসায় গিয়ে কি করবেন শুনি? হাজবেন্ড যেখানে আমিও সেখানে থাকতে চাই। আমি দেখা করব, আপাতত নিব না। নিজে আরো পরিবর্তন হন। আয়ান কথাগুলো বলে নদীর থেকে নিজেকে সরিয়ে নিয়ে চলে গেল। আয়ানের পিছন পিছন নদীও যেতে লাগলো। আয়ান নিচে গেলে নুরি বলে উঠে, আরে দুলা ভাই যে, রাতে এখানে ছিলেন নাকি? জি বসেন। না, কলেজে যেতে হবে। বাবা খেয়ে নাও। আম্মু, আমি এখন থেকে পারবো না। কলেজের সময় হয়ে গেছে তো, তাড়াতাড়ি যেতে হবে। হালকা খেয়ে যাও, বেশি সময় তো লাগবে না। আম্মু, দয়া করে কিছু মনে করেন না। আমি তো আসা যাওয়া করছি, পরে খেয়ে নিব। বাই আম্মু। আয়ান কথাগুলো বলে চলে গেল। আয়ান বাইক নিয়ে সোজা বাসায় চলে গেল। বাসার ভিতরে গেলে দেখে সবাই বসে আছে। আয়ানকে দেখে বলল, তোর বউ রাফিকে ইচ্ছে করে নিয়ে গিয়েছিল। তুই রাফিকে এভাবে কেন মারছিস? নদী ওর ছোট ভাইয়ের বউ। ও তো আর হাত ধরেছে বলে কি হয়েছে? তুই আবার এখানে এসে নাটক করছিস? তোর কি আমার হাতে খুন হওয়ার খুব শখ জাগছে নাকি? আয়ানের কথা শুনে আয়ানের আব্বু থাপ্পড় মেরে বলে, খুব সাহস তোর, তাই না? বড় ভাইকে খুন করবি? আব্বু, তুমি জানো ও কি করছে? ওকে যে মেরে ফেলি নাই, ওইটাই ওর ভাগ্য। কি করছে? হ্যাঁ, ও ছোট ভাইয়ের বউয়ের হাত ধরেছে, সেখানে অন্যায় কি আছে? আর তোর বউ বা কেমন? নিজের স্বামীকে চেনে না? রাফি তো নদীকে বারবার বোঝানোর চেষ্টা করেছে। ওই রাফি তোর বউ না শুনেও তোকে জোর করে হাত ধরে নিয়ে গেছে রুমে। খেলা দেখতে নিয়ে গেছে। রাফি বয়সগুলো ওকে শোনা। রাফি ফোন বের করে ভয়েস চালু করলে আয়ান চমকে গেল। আয়ান রাফির দিকে তাকিয়ে বলল, যখন মারলাম তখন এই ভয়েসগুলো কোথায় ছিল? আর তুই এই ভয়েস কেন রেকর্ড করছস? ভয়েস শোনানোর সময় দিয়েছস তুই? আর ভয়েস রেকর্ড বুদ্ধিমানের মতো করেছিলাম, না হইলে তো সবার সামনে আমাকে প্রমাণ করতি আমি ছোট ভাইয়ের বউর সাথে অন্যায় করতে নিয়েছিলাম। তোর বউ যেন এই বাসায় আসে না। রাফিকে যে পর্যন্ত বিয়ে করাবো না, সেই পর্যন্ত এখানে যেন আসে না। তো এইসব কথাই কি বোঝাতে চাচ্ছ? আমার স্ত্রী খারাপ? ওর কথাগুলো শুনলেই বোঝা যায় নির্লজ্জ মেয়ে। রাফি বারবার বলছে ওই রাফি আয়ান না। তারপরও বেহার মতো ওর সাথেই জোর করতে নিছিল। এতে বোঝা যাচ্ছে ও ইচ্ছে করে এমন করেছে। তোদের দুই ভাইয়ের ভিতরে সমস্যা করাতে যাচ্ছে। হ্যাঁ, এমন হবে, কারণ আমি তো ওকে বিয়ে করি নাই। সেই প্রতিশোধ আমার উপর নিতে চাচ্ছে। আয়ানের আম্মু আর কিছু বলতে যাবে, আয়ান সোজা সিঁড়ি দিকে এগিয়ে দিয়ে রাফির দিকে ঘুরে মুখে সজোরে থাপ্পড় মেরে দিল। রাফি মুখ চেপে বসে পড়ল। আয়ানের আব্বু আম্মু আয়ান বলে চিৎকার দিলে আয়ান কাউকে পাত্তা না দিয়ে বলল, নেক্সট টাইম আমার বউকে নিয়ে কিছু বললে মুখ ভেঙে ফেলবো। আয়ান কথাগুলো বলে চলে গেল।
আয়ানের আম্মু আব্বু রাফিকে দৌড়ে ধরে দেখে রাফির মুখ দিয়ে রক্ত পড়ছে। আয়ানের আম্মু রাফিকে বলতে লাগলো, ওই কালনাগিনীর সাথে বিয়ে দিয়ে ভুল করেছিলাম। আমার ছেলেদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। আমার বড় ছেলে ঠিক করেছিল। সব দোষ আমার। মানুষের উপরে রূপ দেখে বিশ্বাস করেছিলাম ভালো মেয়ে। ওই যে কালনাগিনী আমি বুঝতে পারিনি। আয়ানের আম্মু আব্বু রাফিকে ধরে পিছনে ঘুরতে দেখে নদী দাঁড়িয়ে আছে। নদীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আয়ানের আম্মু রেগে বলে ওঠে, খুশি হয়েছো আমার দুই ছেলের মাঝে ঝামেলা বাঁধিয়ে দিয়ে? অনেক খুশি হয়েছো? ও খুশি বেশি হয়েছে পারো নয়। আমার ছেলেদের মধ্যে একজন মরলে খুশি হবে। আম্মু এসব কি বলছেন? আমি কেন ওদের মাঝে ঝামেলা লাগিয়ে দিব? চুপ, একদম চুপ করো বৌমা। তোমরা যা শুরু করেছো না, কিছু বলার নাই। তোমার বাপ তো খুব বলে তার মেয়ে জীবন নষ্ট করেছে আমার ছেলেরা। এখন উনি কোথায়? ওনার মেয়ে যে আমার দুই ছেলের জীবন নষ্ট করেছে সেই সব এখন তো দেখবে না। আব্বু আমি এসব কিছু করি নাই। রাফি ভাই আয়ান সে যে নদী পুরো কথা শেষ করার আগেই আয়ানের আব্বু ধমক দিয়ে চুপ করিয়ে দিল। আয়ান গোসল করে ওর আব্বুর ধমকের শব্দ শুনে আয়ান তাড়াতাড়ি করে শার্ট প্যান্ট পরে নিচে নামলে দেখে আয়ানের আম্মু নদীর গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। নদী সোজা দেয়ালের সাথে কপালে বাড়ি খেয়ে পড়ে গেল ফ্লোরে। আয়ান দৌড়ে তাড়াতাড়ি করে নেমে পড়ল। আয়ান বলে উঠল, আম্মু, হচ্ছেটা কি? আয়ান কথাগুলো বলে নদীকে তুলে কিছু বলবে, আয়ানের আব্বু বলে উঠে, একদম বউয়ের পক্ষে কথা বললে তোর এই বাড়িতে লাস্টের দিন হবে আজকে। আমাকে বাড়ি থেকে বের করে দিবেন নাকি? হ্যাঁ, দরকার হলে তাই দিব। আয়নার আব্বু কি বলছো? ওই কালনাগিনী চাচ্ছে আমাদের ছেলেকে একেবারে নিয়ে যাইতে। আয়ানকে নিয়ে গেলে তো ওর প্ল্যান সফল হয়ে যাবে। ব্যাস আম্মু, অনেক হয়েছে। একদম আমার স্ত্রীকে নিয়ে বাজে কথা বলবে না। আমার স্ত্রী খারাপ হইলেও, আমার স্ত্রী ভালো হইলেও আমি আর আমার স্ত্রীর সম্পর্কে কোনো কথা শুনতে চাই না। দেখছো, বিয়ে কয়েকদিন হয় নাই, এই মেয়েটা আমার ছেলেকে কালো জাদু করেছে। না হইলে তো আমার ছেলে এমন ছিল না। ওই আমার ছেলেকে জাদু করেছে। এই কালনাগিনী আমার ছেলেকে আমার থেকে আলাদা করবে পারবে না। আমার ছেলেকে তোর সাথে থাকতে দিব না। তুই এখন বের হয়ে যা। আয়ানের আম্মু নদীকে ধাক্কা মারলে আয়ান টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, আম্মু, তোমরা কিন্তু বেশি বেশি করে ফেলতেছো। আমার স্ত্রীর এই বাসায় জায়গা না হইলে আমিও থাকবো না। নদী চলো, এখন থেকে যেখানে আমার স্ত্রীর সম্মান নাই সেখানে আমিও নাই। আয়ান নদীকে জড়িয়ে ধরে নিয়ে যেতে নিলে সদর দরজা দিয়ে বের হইতে যাবে, সাথে সাথে আয়ানের আম্মু দৌড়ে টেবিলের উপর থেকে চাকু নিয়ে গলায় ধরে বলে, আয়ান, তুই যদি চলে যাস আমি নিজেকে শেষ করে ফেলবো। আয়ানের আম্মুর কথা শুনে সবাই তাকাতে চমকে গেল। নদী বলে উঠে, আম্মু কি করছেন? গলা থেকে নামান। চুপ কর, একদম নাটক করবি না। আয়ান, তুই যদি চলে যাস তাহলে আমি নিজেকে শেষ করে দিব। দাও। আয়ানের কথা শুনে সবাই আয়নের দিকে তাকালো। আয়নের আম্মু কান্না করতে করতে বলল, 10 দিন 10 মাস পেটে রেখেছিলাম আর আজ তার এই প্রতিদান দিলি? ওকে ভালো থাকিস, আর তোদের পথের কাটা হব না। আবার মরে যাওয়াই ভালো। আয়ানের আম্মু চোখ বন্ধ করে যেই ফেস দিতে যাবে, নদী চিৎকার দিয়ে বলে উঠে, আম্মু আমি আয়ানকে আমার সাথে নিয়ে যাব না। দয়া করে এমন কাজ করেন না। আমি এখন থেকে সারা জীবনের মতো চলে যাচ্ছি। আর কোনো দিনও আমি আপনাদের সামনে আসবো না। নদী, আমাকে যদি কেউ ভালোবেসে থাকো একটু হইলে কোনো দিন আমার খোঁজ নেওয়ার চেষ্টা করো না। আব্বু আমার পছন্দে বিয়ে করে নিও। ভুলে যাও আমাদের কোনোদিন পরিচয় হয়েছিল। এই নদী, কি বলে এইসব? আমি তোমাকে ছাড়া কারোর সাথে ভালো থাকতে পারবো না। নদী, তুমি ওদের কথা শুনে আমাকে কেন ছেড়ে দিচ্ছ? নদী, ওরা কেমন বাবা মা যারা নিজের সন্তানের সুখ কেড়ে নেয়? নদী প্লিজ, ওদের কথা শুনে আমাকে ছেড়ে চলে যাও না। ওরা নিজেদের কিছু করবে না। বিশ্বাস করো নদী, ছেড়ে যেও না। তুমিই বা কেমন সন্তান? মায়ের মৃত্যু দেখে মন গলে না? যে সন্তান মায়ের প্রতি ভালোবাসা নেই সেই সন্তান আমার জন্য অন্য কাউকে কিভাবে ভালোবাসবে? নদীর কথা শুনে আয়ান নদীর 2 হাত ধরে বলে, নদী, ওদের এইসব নাটকে তুমি অন্তত আমাকে ছেড়ে যাও না। এমন নাটক ওরা অনেক করছে। আমি অতিষ্ঠ হয়ে গেছি। চুপ করো, ছাড়ো আমাকে। মা কখনোই নাটক করেনি। কোনো মা বাবা নিজের সন্তানের খারাপ কোনোদিনও চাইতে পারে না। বউ চলে গেলে বউ পাবে, মা বাবা চলে গেলে আয়ান আর বাবা মাকে পাবে না। তাই তারা বেঁচে আছে, তাদের মূল্য দাও। তাদের কথা মেনে চলার চেষ্টা করো। নদীর কথা শুনে আয়ান বলে উঠে, নদী প্লিজ, আমাকে ছেড়ে চলে যেও না।
তুমি সবার কথা ভাবলে নিজের ভালো কেন বুঝো না? তুমি কি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে? তুমি যদি গ্যারান্টি দিয়ে বলতে পারো তাহলে আমি আর কোনো দিন তোমার পিছু নিব না। নদী আয়ানকে ধাক্কা মেরে বলে, হ্যাঁ, তোমাকে ছাড়া আমি অনেক ভালো থাকবো। গুড বাই। আল্লাহর কসম, আমার খোঁজ কোনোদিনও নিও না। আর আমাকে এখন আটকানোর চেষ্টা করো না। ভালো থাকো। নদী কথাগুলো বলে দৌড়ে চলে গেল। আয়ান নদীর পিছনে যেতে নিলে আয়ানের আব্বু হাত ধরে ফেলল। আয়ান ওর আব্বু আম্মুর দিকে তাকাতে ঘৃণ্য আয়ান হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, তোমাদের বাবা মা ভাবতে ঘৃণা হচ্ছে। আমার উপরে তোমাদের কিসের এত রাগ ঘৃণা? কেন সব সময় সবকিছুর ভুলের শাস্তি আমাকে পেতে হয়? আমার কি রাফির সাথে হয়ে জন্ম নেওয়াটা ভুল ছিল নাকি? এই দুনিয়াতে আসা ভুল ছিল? ছোটবেলা থেকে রাফি একের পর এক ভুল করে গেছে, সবকিছুর শাস্তি আমাকে পেতে হয়েছে। আজ ওর মিথ্যা মায়াকান্না, মিথ্যা অভিনয় দেখে আমার লাইফ থেকে, আমার সহধর্মিণী থেকে আলাদা করে দিলে। তোমরা আমাকে কি পেয়েছো? তোমরা জোর করে বিয়ে করিয়ে দিয়ে তোমরা আবার সেই তার থেকে দূরে সরিয়ে দিলে। তোমরা বাবা মা রূপে ভয়ঙ্কর হয়ে উঠেছ, আমাকে একদম নিঃস্ব করে দিলে তোমরা। আর রাফি, তোর আজ সব থেকে বড় বিজয় হইল। দেখ, আজ আমি নিঃস্ব হয়ে গেছি। আজ থেকে তোদের হাসি খুশি থাকার সময় চলে এসেছে। আমাদের তুই ভুল বুঝিস, আমরা কোনোদিনও তোর খারাপ চাই না। সময় হলে তুই ঠিক বুঝতে পারবি। একদিন ঠিক বুঝি আমরা কোনো ভুল করি নাই, তোর ভালোর জন্য সব করেছি। আয়ান ওর আম্মুর কথা শুনে রাগে দুঃখে পাগলের মতো চিৎকার করে কানে দুই হাত দিয়ে চেপে ধরে কান্না করতে করতে বলল, তোমরা আর আমার কোনো ভালো চাও না। তোমাদের হাত জোর করে বলছি, আমার ভালো আর তোমরা চাও না। আমি ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না। আয়ান কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। 10 বছর পর বারান্দায় গরম চায়ে ধোঁয়া উঠছে। কিছুক্ষণ পর পর ছোট একটা মেয়ে বারবার বারান্দা থেকে বের হচ্ছে আর ওয়াশরুমের দরজায় নক করছে। ওয়াশরুমের দরজা খোলা শব্দ হইলে মেয়েটা বলে উঠে, ছোট আব্বু, চা ঠান্ডা হয়ে গেল তো, তাড়াতাড়ি চলো তো। আরে বাবা, 4 মিনিট লাগবে। তুমি যাও বই নিয়ে, আমি আসছি। না, চা ঠান্ডা হয়ে গেলে তোমার মেজাজ খারাপ হবে, পরে আর আমাকে গল্প শোনাবে না। আরে বাবা, আজকে গল্প শোনাবো তো। তাড়াতাড়ি চলো না আব্বু। ওকে চলেন, আমার চশমাটা নিয়ে আসো। আয়ান বারান্দায় চলে গেল। চায়ের কাপটা হাতে নিয়ে ঠোঁটে স্পর্শ কাপে দিয়ে আয়েশা দৌড়ে আসতে গিয়ে সোজা আয়ানের সাথে ধাক্কা লাগলে আয়ানের চায়ের কাপটা বারান্দা গ্রিলের উপর দিয়ে নিচে পড়ে গেল। আয়ান আয়েশাকে বুকের সাথে জড়িয়ে ধরলে আয়েশা কান্না করতে লাগলো। আয়ান আয়েশাকে কোলে তুলে নিয়ে বলতে লাগলো, আরে আম্মু, আমার কিছু হয় নাই। চোখ খুলো, দেখো কিছু হয় নাই। তুমি না আমার আম্মু হও, তুমি কান্না করলে কি হবে বলো? আয়েশা কিছু না বলে কান্না করতে লাগলো। আয়ান আয়েশাকে কোলে নিয়ে ঝাঁকাতে লাগলো আর বলতে লাগলো, আয়েশা বাবু পচা, অল্পতে কান্না করে। তোমার স্কুলে সবাইকে বলে দিব। না না, আমি কান্না করি নাই। কথাটা বলে আয়েশা জোরে জোরে কান্না করতে লাগলো। আয়ান আয়েশাকে সান্ত্বনা দিতে দিতে বলে, তুমি যদি কান্না থামাও তাহলে তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব। সত্যি হ্যাঁ। আমি কান্না করছি না, দেখো আমার চোখে একদম পানি নাই। আয়েশা চোখ মুছে হাসি দিলে আয়ান কপালে চুমু দিয়ে বলে, যাও রেডি হয়ে আসো। আই লাভ ইউ আব্বু। আই লাভ ইউ টু। আয়েশা কোল থেকে নেমে দৌড়ে চলে গেল। আয়ান নিচে চলে গেল। নিচে গেলে দেখে সবাই বসে আছে। রাফির স্ত্রী সাথী বলে উঠে, ছোট ভাই, খেতে বসো, আমি খেতে দিই। আমরা বাইরে ঘুরতে যাব। আব্বু চলো না, খেতে বসলে অনেক দেরি হয়ে যাবে তো। কে আয়ান, ঘুরতে যাবে? হ্যাঁ। আয়শা, আবারও ছোট আব্বুর কাছে বায়না করছো? তোমাকে না বলেছি তোমার ছোট আব্বু কোথাও যায় না, তুমি বারবার তাকে কেন বিরক্ত করো? আমি তো বলি নাই, আব্বু নিজে থেকে তো বলছে। আমি নিজে থেকে বলছি ভাবি। আয়ানের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। আয়ান আয়েশাকে কোলে নিয়ে বের হয়ে গেল। আয়ানের আম্মু বলল, যাক, আয়েশা পারলো তাহলে। ইনশাল্লাহ, একবারে বের হয়েছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এইদিকে সবাই কথা বলতে লাগলো। ওইদিকে আয়ান আয়েশা রিক্সা নিয়ে যেতে লাগলো। দুইজন কথা বলতে বলতে যাচ্ছিল হাসি খুশি ভাবে। জ্যামে পড়ে গেলে দুইজন বসে থেকে দুষ্টুমি করতে লাগলো। হঠাৎ করে আয়ানদের সামনে গাড়ি থামলো। আয়েশা বলতে লাগলো, আব্বু, তোমার দাড়িগুলো আবার কাটো তো, বিরক্ত করছে। ঠিক আছে, ঘোরাঘুরি করে বাসায় যাওয়ার সময়
করে নিব। আয়ান কথাটা বলে পাশের দিকে তাকাতে আয়ান থমকে গেল। আয়ান দেখে চোখ সরিয়ে নিল। চোখের কোণায় পানি আসতে যাবে, সাথে সাথে আয়ান চোখ মুছে ফেলে। গাড়ির ভিতর থেকে কেউ বলে ওঠে, মম, ড্যাড। আয়ুষ ড্যাড বলে ডাকতে লাগলো। নদী আয়ুষকে থামানোর চেষ্টা করতে লাগলো। আয়ান ওইদিকে পাত্তা না দিয়ে আয়েশার সাথে খেলতে লাগলো। আয়ুষ গাড়ি থেকে নামতে আয়ানদের রিক্সা ছেড়ে দিল। আয়ুষ রিক্সার পিছন পিছন দৌড়ে যেতে লাগলো আর ড্যাড বলে চিল্লাতে লাগলো। নদী আয়ুষের পিছন পিছন গাড়ি নিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, আয়ুষ থামো, পড়ে গিয়ে ব্যথা পাবে। আয়ুষ দাঁড়া আয়ুষ। আয়ুষ নদীর কোনো কথা না শুনে দৌড়ে যেতে লাগলো। হঠাৎ করে আয়ুষ এক গাড়ির সামনে চলে গেলে গাড়িটা এসে সোজা ধাক্কা মেরে দিল। আয়ুষ জোরে ড্যাড বলে চিৎকার দিলে সবাই পিছনে ঘুরে তাকালো। আয়ান আয়েশা পিছনে তাকালে আয়ান দেখে নদী রক্তাক্ত ছেলেটাকে ধরে কান্না করছে। আয়ানের বুকের ভিতরে ধূপ করে উঠলে আয়ান রিক্সাওয়ালাকে থামিয়ে দিতে বলল। রিক্সাওয়ালা গাড়ি থামিয়ে দিলে আয়ান দৌড়ে যেতে লাগলো। আয়ানের পিছন পিছন আয়েশাও যেতে লাগলো। আয়ান ভিড় ঠেলে ভিতরে ঢুকে আয়ুষকে কোলে তুলে নিল। আয়েশা বলে উঠে, আব্বু, ভাইয়াটাকে হসপিটালে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি করো। আয়ান তাড়াতাড়ি করে নদীর গাড়ির ভিতরে আয়ুষকে তুলে দিলে আয়েশাকে উঠতে ইশারা করলে আয়েশা আয়ুষের মাথা কোলে নিয়ে ধরে থাকলো। নদী কান্না করতে লাগলো। নদী আয়ুষের পাশে বসে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, বারবার বললাম এইভাবে ছুটে যেও না, আমার কথা শোনে না। আয়ুষ, এই আয়ুষ, চোখ খোলো না। মম কিন্তু অনেক কষ্ট হচ্ছে, খোলো না চোখ। ভাইয়া চোখ খুলো, তোমার আম্মু দেখো কত কান্না করছে। ভাইয়া, এই যে ভাইয়া, চোখ খুলো। নদী আয়েশার দিকে তাকিয়ে আবার আয়ুষের জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগলো। আয়ান গাড়ি তাড়াতাড়ি করে চালাতে লাগলো। কয়েক মিনিটের ভিতরে হসপিটালের ভিতরে গিয়ে থামিয়ে গাড়ি থেকে নেমে আয়ুষকে কোলে তুলে নিয়ে দৌড়ে যেতে লাগলো। নদী কান্না করতে করতে দৌড়ে যেতে লাগলো। আয়েশা ওদের পিছন পিছন যেতে লাগলো। ভিতরে গিয়ে আয়ান ডাক্তারকে ডাকতে লাগলো। নার্স এসে আয়ুষকে নিয়ে চলে গেল। আয়েশা আয়ানের শার্ট ধরে থাকলো। নদী ফোন করে সবাইকে জানিয়ে দিল। নদী কান্না করতে লাগলো। আয়েশাকে ইশারা করলে আয়েশা গিয়ে নদীর হাত ধরে বলে, আন্টি কান্না করবেন না, ভাইয়া ঠিক হয়ে যাবে, আপনি এখানে বসেন। নদীকে আয়েশা ধরে বসিয়ে দিল। নদী কান্নায় ভেঙে পড়লে আয়েশা নদীর মাথা কাঁধে নিয়ে সান্ত্বনা দিতে লাগলো। আয়ান নদীর দিকে তাকিয়েও ঘুরে দাঁড়ালো। আয়নের বুকের ভিতরে ব্যথা অনুভূত হতে লাগলো। ডাক্তার এসে বলে, খুব তাড়াতাড়ি এবি প্লাস রক্ত রোগীর দরকার, শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে। আয়ান বলে উঠে, আমার এবি পজিটিভ, আমি রক্ত দিব, চলো। আয়ান ডাক্তারের সাথে চলে গেল। নদীর বাবা মা রুহি চলে আসলে আয়েশাকে দেখে নুরি অবাক হয়ে গেল। নদীর আব্বু আম্মু বলে উঠল, নানু ভাই, এখন কি অবস্থা? তোকে কতবার বলেছি নানু ভাইয়ের একটু খেয়াল রাখিস। দেশে আসতে না আসতেই এই কাহিনী হয়ে গেল। নদীর আব্বুর কথা শুনে আয়েশা বলে, নানু, আন্টিকে বোকা দিয়েন না, উনি তো ভাইয়ার জন্য কান্না করছে। তুমি কি? আমি আয়েশা, আমি আর আব্বু ওই ভাইয়াকে হসপিটালে নিয়ে এসেছি। ও আচ্ছা। নদীর আম্মু নদীকে সান্ত্বনা দিতে লাগলো। আয়েশা উঠে পড়ে বলে, নানু বসেন। আয়েশার দিকে অবাক হয়ে নদী তাকিয়ে থাকলো। নুরি আয়েশার হাত ধরে কিছুটা দূরে নিয়ে গিয়ে বলল, তোমার ছোট আব্বু নাকি তোমার আব্বু এসেছে? ওই তো আব্বু এসেছে। ম্যাম, আপনার কি হয়েছে? এই ভাইয়াটা আমার ভাগিনা। আয়েশা কিছু বলবে তখন আয়ন রক্ত দিয়ে বের হইলে আয়নকে দেখে সবাই অবাক হয়ে গেল। নদীর আব্বু রেগে আয়নের কলার চেপে ধরে বলে, ও তোর ছায়া পড়ার জন্য আমার নাতির এই অবস্থা আজ। তাই তো বলি, দেশে আসতে না আসতেই অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? সব তোর দোষ। তোর সাথে দেখা হইলে আমাদের বিপদ আসবেই। নানু, আমার আব্বুকে ছেড়ে দেন। আব্বু তো ভাইয়াটাকে নিয়ে আসলো, আব্বুর রক্ত দিল, আর আপনি আব্বুকে বোকা দিচ্ছেন। ও তাহলে এইটা তোর মেয়ে? বের হ মেয়েকে নিয়ে। তুই উপকার করতে আসলে বিপদ আসবেই। আয়ন কিছু না বলে আয়েশার হাত ধরে বলে, আম্মু চলো যাই। পচা নানু একটা। চলো আব্বু, ওনাদের উপকার করা ঠিক হয় নাই। উপকার করলে যে কৃতজ্ঞতা থাকতে হয় সেটাই জানে না। আয়েশা নানু হয় না, বড়দের সাথে এইভাবে কথা বলতে হয় না, সরি বলো। সরি। আয়ন আয়েশাকে নিয়ে চলে গেল। আয়ন আয়েশাকে নিয়ে সোজা বের হয়ে গেল। ডাক্তার এসে বলে, আপনার রুগী এখন ঠিক আছে, কিছুক্ষণ পর দেখা করতে পারবেন।
ডাক্তার কথাগুলো বলে চলে গেল। নদী বলে উঠে, আব্বু কি করলে ওকে বের করে দিলে? আয়ুষ ড্যাডকে নিয়ে এসেছে, দিতে বললে কি হবে? ওই তো আয়ানকে দেখে ড্যাড ড্যাড করে গাড়ি থেকে নেমে দৌড়ে যায়। এখন যদি দেখে ওর ড্যাড নাই, ও আরো পাগলামি করবে। নদীর কথা শুনে নদীর আব্বু রেগে বলে, আয়ুষকে কেন ওর বাপের ছবি দেখাতে গেছস? ওই ওর বাপ হওয়ার কোনো যোগ্যতা নাই। তোকে আগেও বলছি, ছবি দেখানোর দরকার নাই। আমার কোনো কথা কি শোনো তুই? আপু, আয়ান ওর আব্বু, এটাই। তুমি চাইলে সম্পর্ক পরিবর্তন করে দিতে পারবে না। আয়ুষ এখন না জানলেও ভবিষ্যতে কি জানতো? থাক, বাদ দে, আমি একভাবে বুঝিয়ে নেব। আয়ান তো ভালো আছে, আমি চাই না ওদের সংসারে ঝামেলা হোক। মেয়েটা অনেক মিষ্টি হয়েছে, অনেক বুদ্ধিমান। ওইটা দুলাভাইয়ের মেয়ে না, দুলাভাই বিয়েই করে নাই। কি, তাহলে এই মেয়েটা আব্বু বলে ডাকছিল? প্রথম আমিও অবাক হয়েছিলাম যেদিন আয়াসকে ভর্তি করতে নিয়ে এসেছিল। আমি প্রথমে ভেবেছিলাম দুলাভাইয়ের মেয়ে আর বিয়েও করেছে, বাট কাগজপত্র দেখে বুঝলাম ওটা রাকিব ভাইয়ের মেয়ে। দুলাভাইকে আব্বু ডাকে। আমি একদিন ওকে জিজ্ঞেস করলে ওই বলে ওরা দুই আব্বু সেম দেখতে। ছোট থেকে আমি চিনতে পারতাম না, দুজনকে আব্বু বলে রাখতাম। সেখান থেকে আব্বুকে বাবা বলি আর ছোট আব্বুকে আব্বু বলে রাখি। বিয়ে করুক আর না করুক, এইসব বাদ দে। আয়ুষ নানু ভাইয়ের সামনে কোনো কথা বলবি না। নার্স ওদের অনুমতি দিলে সবাই এক এক করে আয়ুষের সাথে দেখা করতে গেলে আয়ুষ বলতে লাগলো, মম, তুমি দাদকে কেন ডাক দিলে না? দাদকে ডাক দিলে তো দাদ আমাদের দেখতে পারতো। আমি কারোর সাথে কথা বলবো না, তোমরা এখান থেকে চলে দাও। আই হেট ইউ। আয়ুষের কথা শুনে সবাই বোঝানোর চেষ্টা করতে নিলে আয়ুষ চিৎকার করতে লাগলে নুরি সবাইকে বলে, সবাই বাইরে যাও, আমি আয়ুষের সাথে কথা বলি। সবাই চলে গেলে আয়ুষ কান্না করতে লাগলো। নুরি আয়ুষের পাশে বসে বলল, কান্না করো না, তুমি চাইলে আমি তোমার আব্বুর সাথে দেখা করিয়ে দিতে পারবো। আয়ুষ নুরির কথা শুনে বলে, খালামণি তুমি দাও, মজা করবে না, আমার ভালো লাগতে না। আরে আমি তোমার সাথে সবসময় মজা করি, এখন আমি সিরিয়াসভাবে বলছি। তুমি সুস্থ হয়ে নাও, আমি তোমার সাথে তোমার আব্বুকে দেখা করিয়ে দিব। আমি এখন দাদার সাথে দেখা করতে চাই। আমি জানতে চাই ড্যাড কোনো আমাকে ভালোবাসে না। খালামণি ড্যাডকে নিয়ে এসেছে, দেখো না। আমি আর বায়না বলবো না, আমার শুধু একবার দেখা করতে হবে। আমার আমার জানতে হবে কেন আমাকে ভালোবাসে না। আয়ুষ কান্না করতে লাগলো। নুরি আয়ুষের কাছে বসে জড়িয়ে ধরে বলে, আব্বু কান্না করো না, তুমি হসপিটাল থেকে রিলিজ পেলে আমি তোমাকে আমাদের স্কুলে নিয়ে যাব। তোমার আব্বু ওখানে আছে তো? সত্যি? হ্যাঁ। ওকে, আমি তোমাকে বিশ্বাস করলাম, বিশ্বাস ভেঙো না। প্রমিস, তোমার সাথে তোমার আব্বু দেখা করিয়ে দিব। নুরিকে আয়ুষ জড়িয়ে ধরলে আয়ুষের কপালে চুমু দিল। এইদিকে আয়ান আয়েশাকে নিয়ে বাসায় চলে গেল। আয়ানের শার্টে রক্ত দেখে সবাই অবাক হয়ে গেলে আয়ান কিছু না বলে চলে গেল। আয়েশা বলে, নুরুরি ম্যামের ভাগিনা আছে, এই ভাইয়াটা অ্যাক্সিডেন্ট করে। ওই ভাইয়াকে কোলে করে নিয়ে যেতে গিয়ে রক্ত ভরেছে। আম্মু, আমার অনেক ক্ষুধা লাগছে। আয়েশা চলে গেল। রাফি বলে উঠে, তুলি তো মেয়ে, ভাগিনা কোথায় পেল? হয়তো ওর নুরি কাজিনদের বাচ্চা হবে। সবাই কথা বলতে লাগলো। আয়ান রুমে বসে থেকে ভাবতে লাগলো। আয়ান চোখ বন্ধ করে আয়ুষের কণ্ঠটার কথা মনে পড়তে চমকে গেল। আয়ান ভাবতে লাগলো, ড্যাড কাকে বলছিল ওর ড্যাডকে? আয়ান কথাগুলো ভেবে নুরির নাম্বার বের করে কল দিয়ে দিল। কল দিতে নুরি কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম, কে? আমি আয়ান। ও আপনি? ভাইয়া, আপনি কি আগামীকাল আয়েশকে নিয়ে স্কুলে আসবেন? নুরি, আয়ুষ না কি যেন নাম বাচ্চাটার, ওই ছেলেটার বাবাকে ওই রাস্তায় কাকে ড্যাড ড্যাড বলে দৌড়াচ্ছিল? যদি বলি আপনাকে ডাকছিল। আয়ানের বুকের ভিতরে কেঁপে উঠল। আয়ান কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠে, কি বলো? ভাইয়া, আয়ুষ আপনার সাথে দেখা করার জন্য পাগলামি করছে। আমি ওকে বলেছি আপনি স্কুলে আসেন, তখন দেখা করব বলে সান্ত্বনা দিয়ে রাখছি। নদী বিয়ে করে নাই? বাই আপু, আব্বু আমরা আসছে। নুরি কল কেটে দিল। আয়ান ফোনটা রেখে থমকে গেল। আয়ানের বুকের ভিতরে চাপা কষ্ট হতে লাগলো। 3 দিন পর আয়ান ফ্রেশ হয়ে নিচে গেলে দেখে আয়ুষ আয়েশা দাঁড়িয়ে আছে। আয়েশা আয়ানকে দেখে বলে, ওই তো আব্বু এসে গেছে। আব্বু, ওই ভাইয়াটা তোমার সাথে দেখা করতে এসেছে। আয়ুষ আয়ানকে দেখে কাছে যেতে লাগলো। আয়ুষের হাত পা কাঁপতে লাগলো। আয়ুষ এসে সোজা আয়ানকে জড়িয়ে ধরলে আয়ানের চোখের পানিগুলো গড়িয়ে পড়ল। আয়ুষ বলে উঠে, স্যার কেমন আছেন? স্যার, আপনাদের অনুমতি ছাড়া চলে এসেছি। স্যার, আপনি আমাকে রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছেন, আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
যতদিন বেঁচে থাকতো এটা ভুলবো না। বাট স্যার, আপনার রক্ত আমার কাছে মনে হচ্ছে রাখার দরকার নাই, তাই আপনার রক্ত আমি ফিরিয়ে দিতে এসেছি। এই যে চাকুটা দিয়ে আমি রক্তগুলো বের করে দিব। আয়ুষের কথা শুনে সবার চোখ কপালে উঠে গেল। আয়ান হাঁটু গেড়ে কান্না করতে করতে আয়ুষের হাতে চাকুটা নিয়ে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলে, এত ছোট বয়সে এত রাগ বাবার প্রতি? সরি স্যার, আপনি আমার বাবা না, আমি ভুল বুঝেছিলাম। আমার এই বাড়িতে আসার কোনো ইচ্ছে ছিল না। নানু থেকে অনেক কিছু শুনলাম। এই বাড়ি থেকে আমার মমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন আপনারা। মম সবসময় আপনাদের প্রশংসা করতো। আমি ভেবেছিলাম আসলে আপনারা অনেক ভালো। বাট নানু সত্যিটাই আমাকে বলে দিয়েছে, তাই আপনার রক্ত নিয়ে বেঁচে থাকার কোনো ইচ্ছা আমার নাই। ছাড়েন আমাকে। আয়ুষ আয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চাকুটা তুলে হাতে ফেজ দিতে যাবে, সাথে সাথে রাফি দৌড়ে এসে হাত থেকে ছুরি ফেলে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আব্বু, তুমি তোমার আব্বুকে ভুল বুঝছো। তোমার আব্বু তোমার আম্মুকে অনেক ভালোবাসে। আমি নকল ভয়েস তৈরি করে আব্বু, দাদু, দাদিমার সাথে ঝামেলা সৃষ্টি করেছিলাম। আমি মিথ্যা অপবাদ দিয়েছিলাম। তোমার আব্বু আজও তোমার আম্মুকে ভালোবাসে। তুমি তোমার আব্বুকে কষ্ট দিও না। নানু তো বলো অন্য কথা। তোমার নানু জানে না তোমার আম্মু কোথায়। নানু বাসাই, খালামণি কল করেছে। আয়ুষ তড়িঘড়ি করে কল রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম খালামণি। ওয়ালাইকুম আসসালাম। তোমার আব্বুর সাথে কথা হয়েছে? হ্যাঁ। আব্বু তাড়াতাড়ি নিচে আসো, আমি ছুটির দিকে তোমার আব্বুর সাথে থাকার সুযোগ করে দিব। এখন তাড়াতাড়ি বাসায় যেতে হবে। যদি তোমার নানু কেউ জানে আমাকে আস্ত রাখবে না। ওকে, আসছি। নুরি কল কেটে দিলে আয়ুষ বলে, আপনি অনেক পচা। আমিও আপনার মেয়েকে বিয়ে করে বাসা থেকে বের করে দিব। আয়ুষের কথা শুনে সবাই হাঁ হয়ে গেল। আয়েশা বলে উঠে, আমিও তাহলে বাবা বাড়িতে চলে আসবো ভাইয়া। চলো ভাইয়া বিয়ে করি। আমাকে বুঝতে হবে, তারপর বিয়ে করে তোমাকে বের করে দেব। হ্যাঁ, তাহলে অনেক মজা হবে। আয়ুষ, প্রতিশোধ নেওয়া কখনো ভালো কাজ হতে পারে না। তোমার আম্মুকে এসব যেন বলো না, তাহলে কিন্তু তোমাকে মারবে। কেন মারবে কেন? চাচ্চু দাদিমা দাদু তো বের করে দিয়েছে, তাহলে আমরা বের করে দিলে কি সমস্যা? আয়ুষ, চুপ করো। আয়ানের আব্বু আম্মু নিজেকে আটকে রাখতে না পেরে আয়ুষকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, দাদু ভাই, আমাদের সব দোষ। আমরা তোমার আব্বু আম্মুকে আবার এক করে দিব। চলো, আমরা তোমার সাথে যাব। আমিও যাব। নদী আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। রাফি আয়ুষকে কোলে তুলে নিয়ে আয়ানের আব্বু আম্মু সবাই চলে গেল। আয়ান বসে থাকলে সাথী বলে, ভাই, তুমি এখানে বসে আছো কেন? ভাবছি 10টা বছর নষ্ট করে আজ তারা নিজেদের ভুল স্বীকার করলো। এইসব আর কি দরকার আছে? আমার সন্তান আছে, আমি জানতামও না। আমাকে যখন প্রয়োজন ছিল তখন আমি নদীর পাশে থাকতে পারি নাই। আর আমার ওইটুকু ছেলে না বুঝে কথাগুলো বলেও ওর মনে কতটা দাগ কেটে, বুঝতে পারছেন? ওই ভবিষ্যতে কি করবে? অতটুকু ছেলে এসেছে আমার রক্ত ফিরিয়ে দিয়ে, আমি তাকে রক্ত দিয়েছিলাম জন্য। এইসব দেখার আগে দুনিয়াতে না থাকলে ভালো হইতো। আয়ানের কথা শুনে সাথী কি বলবে ভাষা খুঁজে পেল না। আয়ান উঠে রুমে চলে গেল। 4 ঘন্টা পর আয়ান খাটের উপরে উপুর হয়ে বালিশে মুখ গুজে শুয়ে আছে। হঠাৎ করে আয়নের কাঁধে কারো হাতের স্পর্শ পেলে আয়ান চমকে উঠল। আয়ান ঘুরে তাকাতে দেখে নদী দাঁড়িয়ে আছে। আয়ান উঠে বসলে নদী আয়নের পাশে বসে বলল, আই এম সরি। নদীর কথায় আয়ান কিছু না বলে চুপচাপ নিচের দিকে তাকিয়ে থাকলো। নদী আয়নের 2 গালে হাত দিয়ে নিজের দিকে ঘুরিয়ে দেখে আয়নের চোখে পানি। নদী চোখে পানিগুলো মুছে দিতে দিতে বলে, আমি চাই না আমাদের সন্তানদের কথা শুনে তুমি আমার কাছে চলে আসো। আমি তোমাকে জানাতে চেয়েও পারি নাই। ভেবেছিলাম তুমি কাউকে বিয়ে করে সুখী থাকবে। আমি বুঝতেও পারিনি আজও তুমি কিছুদিনের স্মৃতি নিয়ে বেঁচে আছো। আমার একটা আক্ষেপ, তুমি কোনোদিনও আমার কথা ভাবলে না, আর না নিজের কথা। তুমি শুধু অন্য কথা ভেবে গেলে নদী। সেই দিন যদি আমাকে কসম না দিতে, তাহলে আমরা 3 জন সুখে থাকতে পারতাম। 10টা বছর নদী 10 বছর চাইলেও কি ফিরিয়ে দিতে পারবে? পারবে না নদী। স্ত্রীরা সবসময় স্বামীদের পাশে থাকে, কিন্তু তুমি সবার ভালো চাইলে শুধু নিজের ভালো চাইতে জানলে না। তুলি বিয়ে করে সংসার করছে, ওই আজও তো আমার কথা তার মনে পড়ে না। তেমন সেদিন যদি আমাকে তোমার সাথে নিতে, একদিন না একদিন ঠিক ওরা মেনে নিত। আয়ান, তোমার আম্মু সত্যিই ফ্যাশ দিতে নিয়েছিল। চাকুতে রক্ত ছিল আয়ান। ওনার গলার কিছুটা কেটে রক্ত বের হয়েছিল। আমার জন্য যদি তোমার আম্মুর কিছু হইতো, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। আর তুমি যত রাগ করে থাকো, উনি তোমার আম্মু,
তুমি তাকে ছাড়া ভালো থাকতে পারতে না, প্রতিনিয়ত নিজেকে দোষ দিতে। নদীর কথা শুনে কিছু বলল না। দুইজন চুপচাপ বসে থাকলো। নদী আয়ানের হাতে হাত রাখলে আয়ান হাত সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালে আয়ানকে নদী পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমাকে ক্ষমা করে দাও আয়ান, না হয় আমাকে তুমি মেরে ফেলো। সবাই মেনে নিল। আয়ান, তুমি দয়া করে এভাবে আমাকে অবহেলা করো না। অবহেলা করার থেকে আমাকে মেরে ফেলো আয়ান, আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না। নদী কান্নায় ভেঙে পড়লে আয়ান পিছনের দিকে ঘুরে নদীকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আমাকে আর ছেড়ে যেও না, মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে থাকবে, কথা দাও। ইনশাল্লাহ আর কখনো ছেড়ে যাব না। আয়ান নদীর কপালে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। নদীও শক্ত করে জড়িয়ে ধরল।